হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। হুম। আচ্ছা। আচ্ছা, আমরা আজকে যে টপিকটা, লাস্ট যে টপিকটা পড়বো, এটা হচ্ছে ইমার্জিং অ্যান্ড আনকনভেনশনাল সোলার সেল। আচ্ছা, তার মানে আসলে মানে রিসেন্ট স্টেট অফ দ্য আর্ট কি সোলার সেলের, এই যে রিসার্চে, এটা আমরা এটা দেখবো। আর কি কি নতুন টাইপস অফ সোলার সেলস আমরা এখন আসতেছে। ঠিক আছে। আচ্ছা, এখন এটার জন্য এই যে এই ধরনের একটা কার্ভ আপনারা দেখবেন বিভিন্ন সময়, এটা অনেক রিভিউ পেপারে দেখায়, বা এগুলো হচ্ছে কাইন্ড অফ। এবং আমি গত 2 সপ্তাহ আগে বোধহয় একটা পিভি টেবিলও দিছিলাম, এটা ভার্সন 62 দিছিলাম। এটা 63টা আমি ডাউনলোড করতে পারিনি বলছিলাম, এটা নভেম্বরে রিলিজ হয়েছে। তো ওই ধরনের ওইখানেও আসলে এরকম এটারই একটা নিউমেরিক্যাল ভার্সন ওখানে আছে, যে এটা গ্রাফিক্যাল ভার্সনে দেয়া। তো এখানে আপনারা যদি দেখেন যে বেস্ট রিসার্চ সেল এফিসিয়েন্সি, রিসার্চ সেল বলতে যেটা বোঝাচ্ছে, এগুলো কমার্শিয়াল না। এই জিনিসগুলা ল্যাবে গ্রো করা হয়েছে, এবং ল্যাবে যখন কোনো একটা কিছু করা হয় তখন আসলে এটা হয়তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটাই অ্যাচিভ করা ট্রাই করা হয়। মানে কমার্শিয়াল এসপেক্টটা খুব একটা, মানে কমার্শিয়াল বলতে ইকোনমিক এসপেক্টটা মানে এরা কনসিডার করে না। কারণ ইকোনমিক এসপেক্ট চিন্তা করে তখন আবার কস্ট চলে আসবে, যে কিভাবে এটাকে মোর অ্যাফোর্ডেবল বা প্রফিটেবল করা যায়। এনিওয়েজ, তো বেস্ট রিসার্চ সেল এফিসিয়েন্সি যদি আমরা বলি, এখানে আমরা এটাকে মোটা দাগে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এক ধরনের সোলার সেলের যে যেগুলো পার্পল কালারের, এগুলো আসলে চেষ্টা করতেছে কি, এগুলো হচ্ছে মানে ফান্ডামেন্টাল লিমিটের কাছাকাছি যাওয়া। ফান্ডামেন্টাল লিমিটটা আমরা কিছুক্ষণ পরেই দেখবো, যে সিঙ্গেল জাংশনের জন্য আমরা বলছিলাম যে ফান্ডামেন্টাল লিমিট ছিল সবটুকু লিমিট। বাট সিঙ্গেল জাংশন ছাড়া যদি কনসেন্ট্রেটেড হয় তখন থার্মোডিনামিক একটা লিমিট আছে, সেটা আমরা দেখবো। তো এই ধরনের ডিভাইস গুলো, যেগুলো সিঙ্গেল জাংশনের ক্ষেত্রে মানে বেশ পিওর ক্রিস্টালাইন, মনোক্রিস্টালাইন হতে পারে, বা ট্রিপল বা মাল্টি জাংশন সোলার সেল হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে তারা চেষ্টা করতেছে আসলে হাইয়েস্ট এফিসিয়েন্সিটা গেইন করার জন্য। ঠিক আছে, এগুলো সিঙ্গেল ক্রিস্টালও হতে পারে, তাহলে এটা পার্পল এবং ব্লু দুটাই হবে। ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে যে থিন ফিল্ম টেকনোলজিস। থিন ফিল্ম তো আমরা গত দিন দেখছি যে এগুলোতে আসলে ম্যাটেরিয়ালের কোয়ালিটিটা অতটা ভালো হয় না, এগুলো পলিক্রিস্টালাইন বা অ্যামোফাস হয়। তো সেই ক্ষেত্রে এগুলোও আসলে এগুলো চেষ্টা করতেছে এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য, কিন্তু এগুলো এজ এজ ম্যাটেরিয়াল কোয়ালিটি এত ভালো না, so অতটা হাই এফিসিয়েন্সি পাবে না, কিন্তু স্টিল এগুলো কমার্শিয়ালি আবার এগুলো লুক্রেটিভ, কারণ এদের ইয়াটা কম, গ্রোথ বা ফ্যাব্রিকেশন কস্টটা কম। আচ্ছা, আরেকটা যেটা যদি আপনারা দেখেন নিচের দিকে, যেটা অরেঞ্জ বা এটা কাইন্ড অফ অরেঞ্জ বা রেড যেটাই বলেন, এই সেলগুলা হচ্ছে ইমার্জিং। ইমার্জিং মিনস এগুলা হচ্ছে নতুন ধরনের টেকনোলজি, এই ধরনের নতুন ম্যাটেরিয়াল, নতুন টেকনোলজি বা নতুন ধরনের অ্যাপ্রোচ। এরা হচ্ছে যা স্টার্ট হয়েছে, এরা হয়তো এখনো তাদের আর্লি স্টেজে আছে ডেভেলপমেন্টের, তো এরা এখনো অতটা অ্যাট্রাকটিভ এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারে নাই, বাট স্টিল দে আর প্রোগ্রেস। ঠিক আছে। তো এখান থেকে আমরা এই ধরনের একটা চার্ট দেখলাম। তো এটার মিনিংটা হচ্ছে এরকমই, যে এগুলো যেমন এখানে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ল্যাবের নাম লেখা আছে, কোথায় করা হয়েছে, কত কনসেন্ট্রেশনে করা হয়েছে। এই জিনিসগুলো এনআরইএল এরই বেশিরভাগ ইয়ে, আমার যেহেতু এনআরইএল এরই ন্যাশনাল রিসার্চ, এটা পুরো নামটা কি, এটা মানে ইউএসএ একটা ল্যাবটেপ হবে। ঠিক আছে। যাই হোক, আহ, এই আইবিএম আছে, তারপরে বিভিন্ন রকমের ইউনিভার্সিটি আছে। যাই হোক, এগুলো বিভিন্ন ইয়ে আছে। হ্যাঁ, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, জাস্ট একটা ট্রেন্ড, রিসেন্ট ট্রেন্ড বা কারেন্ট স্টেট অফ দ্য আর্টটা বোঝানোর জন্য। এটা 2021 পর্যন্ত বোধহয় আপডেট করছে এরা, 2022-23 হলো, বেশি দিন আগে না, তবে এখন আরেকটু ইমপ্রুভ হতে পারে। আচ্ছা, তো আমরা এখানে যদি ইমার্জিং বা আনকনভেনশনাল সোলার সেল বলি, তাহলে এখানে আরো কিছু থাকতে পারে এখানে, যেমন হট ক্যারিয়ার, ইম্প্যাক্ট আয়নাইজেশন থাকতে পারে, বাট এগুলোকে মোটামুটি এগুলোই মোর পপুলার। অ্যাবান্ডেন্ট আর্থ ম্যাটেরিয়াল সোলার সেল, মাল্টি জাংশন, টেন্ডেম, ইন্টারমিডিয়েট ব্যান্ড, সেন্সিটাইজ, পেরোভস্কাইট, অর্গানিক, কোয়ান্টাম ডট, ন্যানোওয়্যার সোলার সেল, থার্মিওনিক সোলার সেল। তো আজকে আমরা যেটা করব, যে আসলে প্রত্যেকটা টপিকই বেশ ডেপথে গেলে অনেক অনেক অনেকগুলো লেকচার লাগবে। তো আমরা এখানে জাস্ট ইন্ট্রোডিউস করবো প্রত্যেকটা টপিককে, এটা ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ গুলা কি, এগুলো আমরা দেখবো, এবং এগুলো অ্যাডভান্টেজ কি, এগুলো কিভাবে হেল্প করে আমার সোলার সেল এফিসিয়েন্সিটা ইমপ্রুভ করতে, সেগুলো আমরা একটু টাচ করে যাব। এবং এটা উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে কনসেপ্ট গুলোর সাথে। এরপর যদি আপনারা ইন্টারেস্টেড হন কোনো একটা টপিকে, যে না আমি এটা কাজ করতে চাই, ইন দ্যাট কেস ইউ ক্যান গো স্টাডি মোর। ঠিক আছে, এটাকে আরো আরো স্টাডি করার অপরচুনিটি আছে। বাট আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ইন্টারেস্টটা গ্রো করা যে কোনো একটা টপিকে। ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যদি আবার একটু রিভিজিট করি, আমরা ফান্ডামেন্টালি অপারেশনটার দিকে যদি রিভিজিট করি, এবং লাস্টের যে সোলার সেলটা, এটা আসলে ফটোভোল্টাইক সোলার সেল না। তো এটা নিয়ে আমি পরে লাস্টে একটু কথা বলবো। ঠিক আছে। আচ্ছা,
তো এখানে আমরা যদি দেখি যে কি আহ, যে মেকানিজমটা সোলার ফটোভোল্টাইক সোলার সেলের জন্য, এখানে আমার ফটো ইলেকট্রন ভোল্টেজ জেনারেশন হবে। তো এখানে ফটো ভোল্টাইক এফেক্ট জেনারেট হবে, তার মানে হচ্ছে এখানে, এবং এটা ফান্ডামেন্টাল লিমিটেশন ফটোভোল্টাইক সেলের একটাই হচ্ছে ফান্ডামেন্টাল লিমিটেশন, ওয়ান অফ দা, সেটা হচ্ছে যে এটা থার্মালাইজেশন লস হয়। ঠিক আছে, দ্যাট মিনস আপনি যদি এভাবে চিন্তা করেন যে এনার্জি পার ফোটনস, মানে ইউজেবল এনার্জি পার ফোটনস, এটা আসলে আমাদের কমে যায় এই রিল্যাক্সেশনের কারণে। ঠিক আছে, যেটা হচ্ছে যে এখানে যদি আপনি একটা হাই এনার্জি ফোটন দেন, এটা ব্যান্ড গ্যাপ ক্রস করে উপরে যাবে, তারপর তার যে এক্সেস এনার্জি আছে সেটা রিল্যাক্স করে বা শেড করে সে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি চলে আসে। ঠিক আছে, তাহলে এই যে এক্সেস এনার্জিটা কুইকলি লস্ট হচ্ছে আইদার এজ এ হিট। ঠিক আছে, হিট হিট হিসেবে এটা লস হবে এবং এটা থার্মালাইজ হয়ে ব্যান্ড এজে চলে আসে। আচ্ছা, আচ্ছা, আর রিল্যাক্সেশন অ্যাক্রস দ্য ব্যান্ড গ্যাপ হয় কিছুটা, কিন্তু এতটা ফাস্টার না যতটা হচ্ছে ইন্ট্রা ব্যান্ড গ্যাপ, মানে উইদিন ব্যান্ড গ্যাপের ভিতরে যতটা রিল্যাক্সেশনটা যতটা ফাস্ট। ঠিক আছে, এবং এটাই হচ্ছে ওয়ান অফ দা কি ইস্যু, এই থার্মালাইজেশন লসটাকে ওভারকাম। ঠিক আছে, দ্যাট মিনস আসলে একটা সিঙ্গেল জাংশন দিয়ে আমি এই থার্মালাইজেশন লসটাকে বা এনার্জি পার ফোটন, মানে ইলেকট্রন ভোল্ট যদি আমরা চিন্তা করি যে এক্সট্রাক্টেড এনার্জি পার ফোটন, প্রত্যেকটা ফোটন থেকে আমি কতটুকু এনার্জি এক্সট্রাক্ট করতে পারছি এজ এন ইলেকট্রিক্যাল এনার্জি, এটা আসলে কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আসলে ইমপ্রুভ করার ওয়ে কি? আমরা যদি ডিটেল ব্যালেন্সের যে অ্যাজাম্পশন গুলো ছিল এগুলোকে যদি আমরা ফার্দার রিল্যাক্স করি, ইন দ্যাট কেস যেটা হতে পারে যে আমরা অবশ্যই নাম্বার অফ ব্যান্ড গ্যাপ বাড়াতে পারি। এখন নাম্বার অফ ব্যান্ড গ্যাপ বাড়ালে যেটা হবে যে আপনি আসলে ফিল্টারিং করতে পারবেন যে যেটার কাছাকাছি। এখন আসলে তো প্রত্যেকটা ফোটনই তো একটা সার্টেন এনার্জিতে থাকে, তাই না? এখন আপনি যদি প্রত্যেকটা ফোটনকে পারফেক্টলি ইউটিলাইজ করতে চান, আসলে আপনাকে কি করতে হবে, অতগুলা রেঞ্জের যতটুকু স্পেকট্রামের মধ্যে ইয়ে আছে, তাহলে আপনি খুবই ইনফাইনেটলি বাড়াতে হবে ফোটনের মানে ব্যান্ড গ্যাপটাকে। তার মানে এখানে অনেকগুলা ব্যান্ড গ্যাপ থাকে থিওরিটিক্যালি যদি চিন্তা করেন। তাহলে নাম্বার অফ ব্যান্ড গ্যাপ বাড়ালে দেখা যাবে যে হয়তো আমার এই যে ফার্মি লেভেল স্প্লিটিং যেটা হচ্ছে, এটাকে আমি আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারবো। একটা যেটা হায়ার ব্যান্ড গ্যাপ, সেখানে আমি ফার্মি লেভেল স্প্লিটিংটা বেশি পাবো। অন্য জায়গায় লোয়ার ব্যান্ড গ্যাপে ফার্মি লেভেল স্প্লিটিংটা কম পাবো, কোয়াজি ফার্মি লেভেল স্প্লিটিং। কিন্তু আলটিমেটলি যেটা করতে পারবো, আমি স্পেকট্রামটাকে আলাদাভাবে ভাগ করে নিতে পারবো। ঠিক আছে, তো যেটা যতটুকু দরকার, মানে যেটা যতটুকু এনার্জি আছে ওটুকু যেন আমি ইউজ করতে পারি, যেন আমি মাল্টিপল ব্যান্ড গ্যাপ ইউজ করতে পারি। ঠিক আছে, দ্যাট মিনস যে লোয়ার ব্যান্ড গ্যাপের গুলো লোয়ার ব্যান্ড গ্যাপের দিকে যাবে, আর হায়ার ব্যান্ড গ্যাপের গুলো হায়ার ব্যান্ড গ্যাপের অ্যাবজর্বারে যাবে। ঠিক আছে, যেমন টেন্ডেম বা আদার মাল্টিব্যান্ড সোলার সেলস যেটা হয়। আর একটা যেটা হচ্ছে যে আমরা যদি এই ডিস্ট্রিবিউশনটা কমাতে পারি, থার্মাল এনার্জি যেটা জেনারেট হচ্ছে, এটা যেন, যে থার্মাল এনার্জি, এই যে রিল্যাক্সেশনের কারণে যে থার্মাল এনার্জিটা জেনারেট হচ্ছে, এটা যদি থার্মাল এনার্জিটা নাই জেনারেট হয় তাহলে তো আরো ভালো। এটার একটা কনসেপ্ট হচ্ছে হট ক্যারিয়ার সোলার সেল বলা হয় এদেরকে। যে হট ক্যারিয়ার মিনস যে ইলেকট্রনটা আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গেল, সেটা হট, ইনিশিয়ালি সেটা হট, কারণ সে এনার্জেটিক। সো এটাকে আমি থার্মালাইজ করার যদি সুযোগ নাই দিই, বা ফোননের সাথে তার ইন্টারাকশনটাকে যদি আমি মিনিমাইজ করতে পারি, তাহলে অ্যাজ এ হট ক্যারিয়ারই সে আসলে ওই অ্যাবজর্বার থেকে বা ওই সোলার সেল থেকে সে এক্সিট করবে। সো আলটিমেটলি ওই ক্ষেত্রে এটা হতে পারে একটা। আরেকটা হচ্ছে যে আমরা যদি নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার পার ফোটন এটাও বাড়াতে পারি, এটাকে ইম্প্যাক্ট আয়নাইজেশনও বলা হয় অনেক সময়, যে একটা ইলেকট্রন ফার্স্টে জেনারেট হবে, তারপর সেই ইলেকট্রনটা আবার তার যে এক্সেস এনার্জি আছে সেটা দিয়ে আরেকটা ইলেকট্রনকে জেনারেট ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, তাহলে এটা হতে পারে যে ইনক্রিজিং দ্য নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার পার ফোটন। আচ্ছা, এগুলা আসলে সবই অ্যাপার্ট ফ্রম দ্য ট্যান্ডেম সোলার সেল, বাকিগুলো মেনলি থিওরিটিক্যাল। এগুলো অবশ্যই এই বইটা অনেক আগে, সো তখন এটা থিওরিটিক্যাল ছিল, এখন তো এগুলা থিওরিটিক্যাল না। বা এখানে কিছুটা হট পিরিয়ড সোলার সেল তো এখন বেশ ভালোই রিসার্চ টিসার্চ হচ্ছে। সো এখানে ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো হয়তো তখন ছিল না, এখন এরকম ম্যাটেরিয়াল হয়তো অ্যাভেলেবল বা এরকম করা যায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কিছু বেসিক আইডিয়া কিভাবে বাড়ানো যায় ফোটন পার, মানে এনার্জি পার ফোটন, ইউটিলাইজ এনার্জি পার ফোটন। আচ্ছা, বাট বিফোর দ্যাট উই অলসো নিড টু নো যে আসলে থার্মোডাইনামিক লিমিট। থার্মোডাইনামিক লিমিট হচ্ছে যে আসলে আপনি লস অফ থার্মোডাইনামিক্স, আমরা জানি যে থার্মোডাইনামিক্স লিমিট হচ্ছে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এরকম। তো আসলে আমি যদি সোলার এনার্জিটাকে আসলে আমি কতটুকু অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি আমি কতটুকু ইয়ে করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো। তো সেটার জন্য আমরা আসলে এখানে কোনো সোলার সেলও চিন্তা করবো না, আমরা এখানে আসলে একটা হট বডি চিন্তা করবো। ঠিক আছে, মানে থার্মাল রেডিয়েশন, থার্মাল এনার্জি এক্সচেঞ্জ। এটার প্রথমে যদি আমরা চিন্তা করি, আমরা যদি সানটাকে একটা ব্ল্যাক বডি চিন্তা করি, এবং আমাদের যে সোলার সেল বা রিসিভার, এই আপনাদের কারো মাইক অন আছে, একটু অফ করে রাখেন। হ্যাঁ, আমরা যদি এখানে সোলার সেলটাকে একটা রিসিভার চিন্তা করি, তাহলে সোলার সেলের টেম্পারেচারটা হচ্ছে টিএস, আর রিসিভারটা যেটা সোলার সেল,
সরি, মানে সানের টেম্পারেচার টিএস, আর রিসিভার যেটা এটা হচ্ছে সোলার সেল হোক বা যে কোনো একটা অ্যাবজর্বার হোক, সেটার টেম্পারেচার হচ্ছে টিসি। তাহলে আমরা এখানে যদি তাদের অ্যাবজর্পটিভিটি ওয়ান ধরি, বা এটা কম পারফেক্ট ব্ল্যাক বডি হয়, তার মানে তাদের এমিসিভিটি ওয়ান, অ্যাবজর্পটিভিটি ওয়ান, ইরেসপেক্টিভ অফ দ্য স্পেকট্রাল ওয়েভলেন্থ। ইন দ্যাট কেস আসলে এটা হচ্ছে তাদের নেট এনার্জি, যেটা হচ্ছে রিসিভ হবে বা অ্যাবজর্ব হবে ফ্রম সান টু দা রিসিভার বা সোলার সেল যেটাকে বলেন বা যেটাই বলেন। আচ্ছা, তাহলে এখন এই যে রিসিভার যেটা অ্যাবজর্ব করলো, এখন তাকে এটা আবার কি করতে হবে, তাকে এটা থেকে একটা এনার্জি থেকে এটাকে কনভার্ট করতে হবে। তো এটাকে কনভার্ট করতে গেলে এটা কাইন্ড অফ এটাকে একটা হিট ইঞ্জিন হিসেবে ইউজ করতে হবে। দ্যাট মিনস সে টিসি থেকে সে আরো একটা লোয়ার টেম্পারেচারে তার একটা কি থাকবে, হিট সিঙ্ক থাকতে হবে, যেখান থেকে সে ইউজ করার পরে, এই কাজটা করার পরে, সে টিসি থেকে যখন সে যে সান থেকে যে এনার্জিটা নিল, সে সান থেকে এনার্জিটা নেওয়ার পরে এই এনার্জিটাকে সে যখন কনভার্ট করবে, কনভার্ট করার পরে তার যে এক্সেস এনার্জি থাকবে সেটাকে সে একটা লোয়ার টেম্পারেচারে হিটসিঙ্কে রিলিজ করতে হবে তাকে। ঠিক আছে? তো এখন ধরি আমরা যদি অ্যাম্বিয়েন্ট বা সেই হিটসিঙ্কের টেম্পারেচারটাকে যদি আমরা টি এ ধরি, আর টি হচ্ছে টি অ্যাম্বিয়েন্ট, তাহলে এখানে আসলে এটা হচ্ছে তার রিসিভ এনার্জি টোটাল, সিগমা এস টি এস টু দি পাওয়ার ফোর মাইনাস সিগমা এস টি এস ইটিসি টু দি পাওয়ার ফোর। আর সিগমা এস হচ্ছে স্টেফান বলজম্যান কনস্ট্যান্ট। আর এখন এটার সাথে আমরা তাহলে, এখন এটা একটা যদি আইডিয়াল হিট ইঞ্জিন হয়, আইসোএন্ট্রপিক ভাবে, আইসোএন্ট্রপিক্যালি যদি সেই এনার্জিটাকে কনভার্ট করে, তার মানে হচ্ছে এটা থেকে আসলে জিরো আউটপুট পাওয়ার পাবে না। জিরো আউটপুট পাওয়ার মানে কি? কারণ এটা এই প্রসেসটা খুবই স্লো হবে, ইনফিনিটলি স্লোলি হবে এটা। ঠিক আছে, তো এখানে কোনো আউটপুট পাওয়ার পাবেন না। যাই হোক, এনিওয়ে, তারপরে যদি এটা চিন্তা করে নিই যে কার্নোট ইঞ্জিনের মতো এটা ইউজ করা যাবে, তাহলে এই ক্ষেত্রে আমার ফান্ডামেন্টাল লিমিট হচ্ছে ওয়ান মাইনাস টি এ বাই টি। ঠিক আছে, সো এখানে আপনি দুইটা জিনিস, একটা জিনিস আপনার জানা, এটা হচ্ছে সানের টেম্পারেচার জানা, আর আপনার দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে টিসি আর একটা হচ্ছে টিএ। এখন আপনি যদি এটাকে ইয়া করেন, টিসিটাকে যদি অ্যাম্বিয়েন্টে সেট করেন অ্যারাউন্ড 300, সরি, টিএটাকে যদি অ্যাম্বিয়েন্টে সেট করেন অ্যারাউন্ড 300 কেলভিন, আর টিএসটাকে যদি আপনি সানের টেম্পারেচার ধরে নেন 5760 কেলভিন, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আসলে আপনি এটাকে যদি সুইপ করেন, তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম আপনি যেটা পাবেন এটা হচ্ছে 85% এফিসিয়েন্সি, এবং এখানে সেল টেম্পারেচার বা রিসিভার টেম্পারেচার হবে 2470 কেলভিন। তার মানে আপনি থার্মোফটো ভোল্টাইক ডিভাইস ইউজ করেন, সোলার সেল ইউজ করেন, বা যা কিছু ইউজ করেন, কনসেন্ট্রেটেড সোলার ফটোভোল্টাইক ইউজ করেন, বা যে কোনো কিছু, অন্য কোনো সোলার থার্মাল এনার্জি ইউজ করেন, যে আপনি সান থেকে এনার্জিটা হিটে কনভার্ট করবেন, তারপর হিট থেকে আপনি বয়লার দিয়ে এটাকে স্টিম টারবাইন দিয়ে যেভাবে করেন, যাই করেন, আপনি 85% এর বেশি যেতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থার্মোডাইনামিক লিমিট। তার মানে আপনি সোলার এনার্জিকে যদি কনভার্টই করেন, এটা সোলার সেল দিয়ে করেন না যেভাবে করেন, আপনি এর বেশি যেতে পারবেন, 85%। ঠিক আছে, এটা হচ্ছে তার ফান্ডামেন্টাল। ঠিক আছে, এটা থার্মোফোটো ভোল্টেক্সের জন্য ট্রু, সোলার সেলের জন্য ট্রু। আচ্ছা, তাহলে ইন দিস লিমিট অল ফোটনস আর অ্যাবজর্বড এন্ড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান এক্সট্রাক্টেড পার ফোটন। ঠিক আছে, এখানে থার্মাল ডিস্ট্রিবিউশন ইজ নট কনসিডার। আচ্ছা, থার্মাল ডিস্ট্রিবিউশন বলতে যেটা বলতে যে এখানে দিস লিমিট ইজ, আচ্ছা, থার্মাল ডিস্ট্রিবিউশন বলতে সম্ভবত ওই যে রিসিভারের অ্যাক্রসে যে থার্মাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, মানে ওখানে কোনো লস হচ্ছে কিনা সেটা দেখ বোঝা হচ্ছে কিনা, সেটা কনসিডার করে না, মানে রিসিভারের ভিতরে কোনো ধরনের লস নাই, কন্ডাকশন লস। আচ্ছা, দিস লিমিট ইজ আইডেন্টিক্যাল টু দ্য লিমিটিং এফিসিয়েন্সি অফ সোলার থার্মাল কনভার্টার। তার মানে এটা হচ্ছে একটা থার্মোডিনামিক লিমিট এটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের থার্মোডিনামিক লিমিট। তার মানে আমরা যাই করি না কেন, আমরা 85% বেশি যেতে পারবো। এটা সকলে বোঝার লিমিট নাই, কিন্তু এটা হচ্ছে থার্মোডিনামিক লিমিট। আচ্ছা, এখন আমরা তাহলে কিভাবে এটার কাছাকাছি যেতে পারি? আমরা তো এর বেশি যেতে পারবো না। ঠিক আছে, এখন সিঙ্গেল ব্যান্ড গ্যাপে আমরা দেখছিলাম যে সকলে বোঝার লিমিট ছিল। এখন আমরা দেখি যে অন্যান্য অ্যাপ্রোচ, যে আনকনভেনশনাল সোলার সেল গুলো যেগুলো আমরা বললাম, এগুলো যে কোনোটা কি ইউজ করে আমরা এর কাছাকাছি যেতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে যেটা হচ্ছে যে ওয়ার্ক ডান পার ফোটন যদি আমি বাড়াতে চাই ক্লিয়ারলি, আমাকে কি করতে হবে ওয়ার্ক ডান পার ফোটন বাড়ানোর জন্য? সেটা হচ্ছে আমাকে যেটা করা যায়, যে আমরা জানি যে আমরা যদি একটা সিঙ্গেল ব্যান্ড গ্যাপ নিই, তাহলে সে একটা সিঙ্গেল ফিল্টারের মতো কাজ করবে। যেমন ধরেন আপনি সিঙ্গেল ফিল্টার বলতে কি, আসলে ধরেন আপনার একটা যদি আপনি একটা বাকেট চিন্তা করেন, যে বাকেটের ক্যাপাসিটি হচ্ছে 2 লিটার, এখানে আপনি 2 লিটারের বেশি পানি আটকাতে পারবেন না, রাখতে পারবেন না। ঠিক আছে, এখন আপনার কাছে পানি আছে 5 লিটার, আপনি কিভাবে 2 লিটার বেশি রাখবেন? কথাটা এরকম, মানে এক্সাম্পলটা এরকম, যে আপনি ধরেন আপনার ব্যান্ড গ্যাপ হচ্ছে রেড রেড ফোটনের এনার্জি সমান। এখন আপনি ব্লু ফোটন এখানে দিলে সে এই এক্সেস এনার্জি সে কিছুই করতে পারবে না, সেটাকে থার্মালাইজ করতে হবে। তাহলে আপনার যদি আলাদা আলাদা দুইটা ব্যান্ড গ্যাপ থাকতো, যে একটা হচ্ছে রেড ফোটনের কাছে সে রাখবে, রেড ফোটনটার জন্য সে পারফেক্ট অ্যাবজর্বার, মানে তার ব্যান্ড গ্যাপটা এক্স্যাক্টলি রেড ফোটনের আশেপাশে, আর আরেকটা হচ্ছে ব্লু ফোটনের জন্য আরেকটা ব্যান্ড গ্যাপ দিবে। ঠিক আছে, তাহলে ওই ব্লু ফোটনটাকে সে ওই ওই ব্যান্ড গ্যাপটা আবার এরকম যে সে ব্লু ফোটনের আশেপাশে তার ব্যান্ড, ঠিক আছে, এনার্জি আশেপাশে। তো আপনি এভাবে আলাদা আলাদা ব্যান্ড গ্যাপ দিয়ে তাদেরকে আলাদা আলাদা ভাবে কি করতে পারেন, এক্সট্রাক্ট করতে পারেন, এবং সেই ক্ষেত্রে তাদের হয়তো ইয়েটা অপটিমাইজ হবে। ঠিক আছে,
সো দ্যাট মিনস যে আমরা যদি আলাদা আলাদা ব্যান্ড গ্যাপ ইউজ করি, আমরা এই সোলার স্পেকট্রামটাকে ভাগ করে নিতে পারি, ভাগ ভাগ করে। সেখানে আমরা তাহলে প্রত্যেকটা স্পেকট্রামকেই, এবং এখানে আসলে আপনি প্র্যাকটিক্যালি থার্মালাইজেশনটাকে মিনিমাইজ করতে পারবেন, কিন্তু নালিফাই করতে পারবেন, কারণ থার্মালাইজেশন তো হবে। আপনি একটা ব্যান্ড গ্যাপের জন্য ধর আপনি হয়তো একটা ফিল্টার ইউজ করতেছেন এরকম। আমরা যদি একটু দেখি, না কিন্তু পেইন্ট, আচ্ছা, যেমন ধরেন আপনার এটা যদি একটা স্পেকট্রাম হয়, সোলার স্পেকট্রাম, তাহলে আমরা হয়তো এখানে এটা ধরেন আমার লোয়ার ব্যান্ড গ্যাপ, তাহলে লোয়ার ব্যান্ড গ্যাপ ধরেন এটা হচ্ছে আমার একটা রিজন, এই রিজনটাকে হয়তো আমি একটা ম্যাটেরিয়াল দিয়ে করলাম। তারপর আপার ব্যান্ড গ্যাপটাকে হয়তো আমি এই ম্যাটেরিয়াল দিয়ে করলাম, আর এরপরে যেগুলো আছে সেগুলোকে আমি এই ম্যাটেরিয়াল দিয়ে করলাম। ঠিক আছে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে এটার জন্য অন্য ব্যান্ড গুলা থেকে আসবে না, আসবে হয়তো ওখান থেকেও, এই রিজন থেকে এই রিজন থেকে এখানে কিছুটা হয়তো অ্যাবজর্ব হতেও পারে, কিন্তু মোস্টলি এই ফ্র্যাকশনের পুরাটা মোস্টলি বা মেজরিটি পার্ট উইল বি অ্যাবজর্ব এই রিজনে। ঠিক আছে, মানে ওই মিডিল ব্যান্ড, তারপর ম্যাচুরিটি পার্ট অফ দ্য আদার উইল বি অ্যাবজর্ব ইন দিস হায়ার ব্যান্ড গ্যাপ রিজন। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা এটাকে স্পেকট্রালি স্প্লিট করে নিতে পারি। ঠিক আছে, স্পেকট্রালি স্প্লিট করে আমরা এটাকে বাড়াইতে পারি। আচ্ছা, তাহলে এভাবে এখানে একটা প্লট দেখানো হয়েছে, যেটা হচ্ছে যদি আমরা এটা হচ্ছে আইডিয়াল ব্ল্যাক বডি, যদি ধরে নিলাম যে ব্ল্যাক বডিটা সান একটা ব্ল্যাক বডি ছিল, সম্ভবত এটা 6000 বা 5760 কেলভিনের ব্ল্যাক বডি। এবং এখানে যেটা দেখানো হয়েছে যে অপটিমাইজড পাওয়ার অ্যাভেলেবল ফ্রম সিঙ্গেল, টু এন্ড থ্রি ব্যান্ড গ্যাপ সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে অপটিমাইজ পাওয়ার মানে যদি আমার একটা সিঙ্গেল ব্যান্ড গ্যাপ থাকে, তাহলে আমি এই পাওয়ারটা কতটুকু আমি এখানে ইউজ করতে পারবো। যদি আমার দুইটা ব্যান্ড গ্যাপ থাকে তাহলে কতটুকু ইউজ করতে পারবো, তিনটা ব্যান্ড গ্যাপ থাকলে কতটুকু ইউজ করতে পারবো। এটা সম্ভবত সবগুলো ইউজার মানে ডিটেল ব্যালেন্স লিমিটের মধ্যে, মানে এখানে শুধুমাত্র রেডিয়েটিভ লসটাই চিন্তা করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখানে দেখেন আপনি একটা স্টেপ ওয়াইজ একটা ফিচার এখানে দেখা যাচ্ছে। সিঙ্গেল ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে একটা সিঙ্গেল স্টেপ, ডাবল ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে দুইটা স্টেপ, ট্রিপল ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে তিনটা স্টেপ। ঠিক আছে, এরকম। আচ্ছা, তো এটার একটা অ্যাপ্রোচ হচ্ছে ট্যান্ডেম সেল ইউজ করা। তো ট্যান্ডেম সেলের আগে আমরা একটা কনসেপচুয়াল ডিভাইস দেখি, যে ধরেন একটা ডাইক্রোইক মিরর আপনার কাছে হবে। ডাইক্রোইক মিররের কাজ হচ্ছে সে ফিল্টার করবে, লাইটটাকে ফিল্টার করবে। যেমন প্রথমে এখানে ধরেন আপনার তিনটা আলাদা আলাদা সোলার সেল, ঠিক আছে, স্মল ব্যান্ড গ্যাপ সেল, ইন্টারমিডিয়েট ব্যান্ড গ্যাপ সেল, লার্জ ব্যান্ড গ্যাপ সেল। এখন আমি কি করব, স্মল ব্যান্ড গ্যাপ সেলটাকে আমি এখানে আয়ার গুলাকে বা ইনফ্রারেড ফোটন গুলাকে আমি এই স্মল ব্যান্ড গ্যাপ সেলে রিফ্লেক্ট করবো। ঠিক আছে, তাহলে সে এটাকে কনভার্ট করবে। তারপরে বাকি যে বাকি ইন্টারমিডিয়েট এবং হাই ব্যান্ড গ্যাপের যে ফোটন আছে এগুলোকে সে পাস করে এই মিররে আনবে। এই মিররে আসার পরে এখান থেকে সে হয়তো রেড গুলা বা মিডিয়াম ব্যান্ড গ্যাপের ফোটন গুলাকে অ্যাবজর্ব করবে, আর বাকি যেগুলো আছে এগুলোকে সে ব্লু বা আলট্রাভায়োলেট বা হায়ার এনার্জেটিক ফোটন গুলাকে সে লাস্ট মিররে পাঠাই দিবে, এবং লাস্ট মিরর এগুলাকে এইভাবে। এটা একটা কনসেপচুয়াল ডিজাইন। ঠিক আছে, এটা মানে ধরে নেওয়া হচ্ছে যে এরকম যদি কিছু পসিবল হতো তাহলে এটা করা যেত। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমরা যেটা করতে পারি এটা হচ্ছে টেন্ডেম সোলার সেল বানাতে পারি। টেন্ডেম সোলার সেলটা কি, যে টেন্ডেম কথাটা মানে হচ্ছে এখানে অনেকগুলা স্ট্যাক থাকবে। ঠিক আছে, মানে এখানে বিভিন্ন ব্যান্ড গ্যাপের ম্যাটেরিয়াল আমরা এখানে ইউজ করবো। ঠিক আছে, টেন্ডেমটা কিরকম হবে, যে আমরা যদি থিওরিটিক্যালি চিন্তা করি, আমার এখানে স্ট্যাকিং অফ ব্যান্ড গ্যাপ থাকবে, এই একটা ব্যান্ড গ্যাপ, তারপর একটা ব্যান্ড গ্যাপ, তারপর একটা band gap। তো এটা হবে হাইয়েস্ট ব্যান্ড গ্যাপ, এটা হচ্ছে এইচজি। এইচজি না, এটা আসলে আমি, আচ্ছা ধরেন এটা আমি বলতেছি যে ইজি 1। হ্যাঁ, ইজি 1, এটা হচ্ছে মাঝখানে আরো কিছু লেয়ার থাকবে, আমি জাস্ট ব্যান্ড গ্যাপ গুলো অ্যাবজর্ব গুলো ইজি 2, এখানে থাকবে ইজি 3, তাহলে অবশ্যই ইজি 1 গ্রেটার দেন 2 আর গ্রেটার দেন ইজি 3। ঠিক আছে, সো এইভাবে আমরা এটাকে স্ট্যাকিংটা করতে পারি যে হায়ার ব্যান্ড গ্যাপ থেকে। তাহলে এই ব্যান্ড গ্যাপ গুলো আসলে ইজি 1 ইজি 2 এরা কি করবে, এই লোয়ার এনার্জি ফোটনের জন্য এরা আসলে ইয়ার মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে, এরা হচ্ছে উইন্ডো লেয়ারের মতো কাজ করবে। আর এরা আসলে ওই রিজনটা খুব একটা অ্যাবজর্ব করবে না, এরা মোস্ট এর কাজ হচ্ছে ইজি 1 এর উপরে যতগুলো আছে এগুলোকে অ্যাবজর্ব করা। তারপরেও যে সব অ্যাবজর্ব করবে তা না, কারণ তার তো সেটা পারফেক্ট অ্যাবজর্বার না, কিছু চলে যাবে, হালকা কিছু এখান থেকে বের হয়ে আসবে। তারপর ইজি 2 হচ্ছে ইজি 2-র চেয়ে বেশি যেগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করা। আর ইজি 3 কাজ হচ্ছে ইজি 3-এর চেয়ে বেশি যেটা, মানে এগুলো আসলে আমরা যদি দেখি তাদের যে এটা হচ্ছে গ্রেটার দেন ইজি 1 যা আছে এটাকে অ্যাবজর্ব করার কথা, এটার এটার করার কথা হচ্ছে ইজি 1 থেকে ইজি 2 রেঞ্জে যেটা আছে এটা হচ্ছে সেকেন্ড ব্যান্ড গ্যাপের ম্যাটেরিয়ালটা করার কথা। আর ইজি 2 থেকে ইজি মানে লেস ইজি 2 থেকে ইজি 3 মাঝখানে যেটা আছে এটা কথা কার করার কথা, থার্ড ব্যান্ড গ্যাপের। ঠিক আছে, তো এইভাবে আসলে ট্যান্ডেমের সোলার সেলের কনসেপ্টটা আসছে। ঠিক আছে, এখন এখানে তাহলে দুই রকম হতে পারে, একটা হচ্ছে টু টার্মিনাল। আপনারা যদি ট্যান্ডেম সোলার সেল পড়ে থাকেন তাহলে দেখবেন যে এটাকে বলে মেকানিক্যালি স্টেক আর মনোলিথিক। মেকানিক্যালি স্টেক মিনস এটা হচ্ছে 4 টার্মিনাল, এরা ইলেকট্রিক্যালি কানেক্টেড না। ঠিক আছে,
তার মানে মেকানিক্যালি স্টেক বলতে আপনি এই দুইটা সোলার সেলকে স্টেক করছেন মেকানিক্যালি, মানে একটাকে আরেকটার উপর ফেব্রিকেট করে না। তারা প্রিভিয়াসলি ফেব্রিকেটেড ছিল, আপনি তাদেরকে জাস্ট একটা একটাকে স্টেক করে দিচ্ছেন। ঠিক আছে। তো এরকম ভাবে ট্র্যাক করছেন যেন এটা আবার নিচের লেয়ারটাতে যেন আবার ইয়া হতে পারে, লাইটটা পাস করতে পারে নিচের সেল। তো এই ক্ষেত্রে এটা 4 টার্মিনাল ডিভাইস বলা হয়। 4 টার্মিনাল মানে প্রত্যেকটা থেকেই আলাদা আলাদা ভাবে টার্মিনাল বের হয়, হাই ব্যান্ড গ্যাপ, লো ব্যান্ড গ্যাপ। আর ট্যান্ডেম যদি 2 টার্মিনাল হয় তাহলে তো এটা আসলে সিরিজে কানেক্টেড থাকে। তো 4 টার্মিনালের যে সুবিধাটা এটা হচ্ছে আপনি এদের ইন্ডিপেন্ডেন্টলি অপটিমাইজ করতে পারবেন, তাদের কোনো কনস্ট্যান্ট নাই, কারেন্ট ম্যাচিং এর কনস্ট্যান্ট নাই, এমপিপি এর কনস্ট্যান্ট নাই। দ্যাট মিনস দে ক্যান বি অপটিমাইজ সেপারেট। এর এমপিপি তে অপারেট করবে, কিন্তু এর এমপিপি তে এ অপারেট করবে। ঠিক আছে, কিন্তু এই ধরনের আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এটা একটু ঝামেলা, কারণ আপনি আলাদাভাবে দুটা লোড লাগবে আপনার, বা এদেরকে আপনি হয়তো ব্যাটারিতে স্টোর করতে হবে। তো মোর মানে মোর অ্যাট্রাকটিভ যেটা, বা যেটা ফ্যাব্রিকেশনের রেসপেক্ট থেকে যদি আমরা দেখি, যে একটা সিঙ্গেল একটা ডিভাইস হিসেবে যদি আমি চাই, সেটা হচ্ছে টেন্ডেম 2 টার্মিনাল ডিভাইস বা মনোলিথিক টেন্ডেম সেল। এখানে যেটা হবে যে এটা আসলে ফ্যাব্রিকেশন করা হবে, গ্রোথ করা হবে স্টেকের মতো করে একটা সিঙ্গেল প্রসেসের ভিতর দিয়ে। তবে এখানে যেটা হচ্ছে, যেটা একটা সমস্যা, যেটা এটা কারেন্ট ম্যাচিং কনস্ট্যান্ট থাকবে। দ্যাট মিনস আপনি চাইলেই এটাকে কি করতে পারবেন না, কারেন্টটাকে ম্যাচ করতে পারবেন। ঠিক আছে। সো কারেন্টটাকে ম্যাচ করতে গেলে আপনার যেটা করতে হবে, যে এটাকে আসলে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন সিরিজে কানেক্টেড, যেতে তাহলে আপনাদেরকে এই অপটিমালি এই দুইটা অ্যাবজর্বারকে ডিজাইন করতে হবে যেন তাদের ভিতর দিয়ে কারেন্টটা ম্যাচ হয়। ঠিক আছে। এখানে জাস্ট দুইটা দেখানো হচ্ছে, নট নেসেসারিলি দুইটা হবে, এটা তিনটা হতে পারে, চারটা হতে পারে, যতগুলো জাংশন হয়। ঠিক আছে, এটাই। বাট এটার উদ্দেশ্যটা একটাই, যে এই যে ব্যান্ড গ্যাপ ওয়াইজ, এই যে এই কনসেপ্টটাই এখানে আসলে করা, যে আলাদা আলাদা ভাবে বিভিন্ন ব্যান্ড গ্যাপ গুলাকে ভাগ করে দেওয়া, যে তুমি তোমার অংশটাকে অপটিমাইজ করার চেষ্টা করো, তুমি তোমার অংশটাকে অপটিমাইজ করো, আর তুমি তোমার অংশটাকে optimize করো। ঠিক আছে, এভাবে স্পেক ফোটন গুলাকে আলাদা আলাদা ভাগ করে দেয়, যে যার মতো পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ট্যান্ডেম সোলার সেলের যেটা দেখলাম, যে সিরিজ কানেকশন হলে এখানে কারেন্ট ম্যাচিং একটা বিগেস্ট, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তারপর আরো তো কিছু আসে অ্যাপার্ট ফ্রম কারেন্ট ম্যাচিং ছাড়াও, যেমন আমরা যদি দেখবো, যে পরে দেখবো যে ল্যাটিস ম্যাচিং, ল্যাটিস মিসম্যাচের একটা ব্যাপার থাকে। তারপরে বিভিন্ন ধরনের ইলেকট্রন হোল ট্রান্সপোর্ট লেয়ার, এগুলো ম্যাচ করতে হবে। তো এগুলো তো আছে, আলটিমেটলি থাকবে, কিন্তু এটা ফান্ডামেন্টাল লিমিটেশন হচ্ছে এটা, যে কারেন্ট ম্যাচিং। ঠিক আছে। এবং এই কারেন্ট ম্যাচিংটা কিন্তু সব আন্ডার অল ইলিমিনেশন কন্ডিশনে এটা স্যাটিসফাই করা যাবে না। ঠিক আছে, তার মানে এটা একটা হয়তো আপনি একটা ইন্টেন্সিটিতে বা একটা স্পেসিফিক ইন্টেন্সিটির জন্য এটাকে কারেন্ট ম্যাচ করলেন, তারপরে দেখা যাবে যে আমরা যখন সিমুলেশন করি তখন তো আমরা একটা নর্মাল স্ট্যান্ডার্ড কন্ডিশন ধরে সিমুলেশন করি, কিন্তু দেখা যাচ্ছে অন্য আরেকটা অ্যাঙ্গেলে গেলে হয়তো দেখা যাচ্ছে, বা অন্য একটা ভ্যালুর জন্য, ইন্টেন্সিটির জন্য এটা হয়তো দেখা যাচ্ছে ওইভাবে কারেন্ট ম্যাচ হচ্ছে না, তখন তা অপটিমাল থেকে সে বের হয়ে যাবে। ঠিক আছে, এরকম হতে পারে। আচ্ছা, এখন থিওরিটিক্যালি যদি আমরা দেখি, যে এই ক্ষেত্রে পাওয়ার ম্যাক্সিমাম আউটপুট পাওয়ারটা কেমন পাওয়া যায়, যদি আমরা ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার চিন্তা করি, তাহলে যেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা প্রথমে দেখবো 4 টার্মিনাল কনফিগারেশন। আচ্ছা, 4 টার্মিনাল কনফিগারেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, যে এখানে এই যে VM1টা হচ্ছে টপ সেলের অপটিমাল ভোল্টেজ, মানে এমপিপি ভোল্টেজ, আর VM2টা হচ্ছে বটম সেলের এমপিপি ভোল্টেজ। এগুলোকে আসলে 100% কোয়ান্টাম এফিসিয়েন্সি ধরে নিচ্ছে, ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সি। দ্যাট মিনস আসলে এখানে যারা যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে এনটা হচ্ছে নাম্বার অফ ফোটন রিসিভ, আর এই এনটা হচ্ছে নাম্বার অফ ফোটন রিসিভ ফ্রম দ্য সান, আর এনটা হচ্ছে নাম্বার অফ ফোটন ইমিটেড ফ্রম দ্য সোলার সেল ডিউ টু রেডিয়েটিভ রিকম্বিনেশন। ঠিক আছে, তাহলে এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে আসলে টোটাল নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব, নেট ফোটন অ্যাবজর্ব ইন দ্য সোলার সেল। ঠিক আছে, মানে ওই ব্যান্ড গ্যাপ লেয়ারটা। তাহলে আমরা এখানে যদি দেখি, যে কিউভিএম কিউভিএমটা হচ্ছে প্রথম সেলের কোয়াজি ফার্মি লেভেল স্প্লিটিং এর অ্যামাউন্ট, যেটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে তার এক্সট্রাক্টেড এনার্জি, যেটা আমি ইউজ করতে পারবো লোডে। আর এটা হচ্ছে তাহলে এই এনার্জিতে আসলে এই প্রত্যেকটা ফোটনই আসলে এই এনার্জি অ্যামাউন্ট ক্যারি করবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অ্যাবজর্ব ফোটন এই এনার্জি ক্যারি করবে। তো তাহলে এখানে এটা হচ্ছে তাদের এই টোটাল নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব, আর প্রত্যেকটা ফোটনের এনার্জি, এটাকে গুণ করলে আমি এটার এনার্জিটা পাবো টপ সেলে। আর আরেকটা হচ্ছে বটম সেলেরটা, যদি দেখি বটম সেল হচ্ছে, আচ্ছা এখানে সম্ভবত ভিএম টুটা হচ্ছে বড় টপ সেল, আর ভি 2টা হচ্ছে, VM1টা হচ্ছে বটম সেল। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তাহলে VM1 এর জন্য হচ্ছে এটা। ঠিক আছে। আর VM2টা কি? VM2টা হচ্ছে এই যে ইয়া, ইজি 2 থেকে ইনফিনিটি, মানে ইজি 2 থেকে উপরে যা আছে সবই সে আসলে যাবে, তাহলে ইজি 2 থেকে ইনফিনিটি সান থেকে যা আসবে, আর ইজি 2 থেকে ইনফিনিটি যেটা হচ্ছে এই সোলার সেল থেকে রেডিয়েট হবে, তাদের ডিফারেন্সটা হচ্ছে নেট অ্যাবজর্ব ফোটন, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতেছে, এবং তাদের প্রত্যেকের এনার্জি হচ্ছে QVM2। ঠিক আছে।
আচ্ছা, তাহলে এটা এই কন্ডিশনটাতে এটার জন্য একটা প্লট এখানে দেখানো আছে যে এই প্রোভাইডেড দ্যাট হোয়েন বিএম টু আছে, এটা তো গেলাম পিএমএফ টু। তাহলে এখানে আসলে যদি আমরা দেখি থিওরিটিক্যালি দেখি যে এই যে ম্যাক্সিমাম পাওয়ার এখান থেকে পাবো, এটা ফাংশন অফ অনলি টু ব্যান্ড গ্যাপস, এখানে আর কোনো মানে কনস্ট্যান্ট যে ব্যান্ড গ্যাপ দুটাকে আমার অপটিমাইজ করতে হবে আন্ডার ফুল কনসেন্ট্রেশন। আচ্ছা, ফুল কনসেন্ট্রেশন কি, সেটা তো আমরা গতদিন বলছি যে জিওমেট্রিক ফ্যাক্টরটাকে ইয়া করার জন্য, ম্যাক্সিমাইজ করার জন্য, এবং এটার ভ্যালুটা আমরা দেখছিলাম 47,000 সামথিং, এখন আমার এক্সাক্ট ভ্যালুটা মনে নেই, কারণ 47,060 বা এরকম ছিল। তো ফুল কনসেন্ট্রেশনে আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আসবে ওভার 55%, এবং এই করেসপন্ডিং ব্যান্ড গ্যাপ পেয়ারটা হচ্ছে 0.75 আর 1.65। এই যে এখানে হায়ার ব্যান্ড গ্যাপ আর লোয়ার ব্যান্ড গ্যাপের এই প্লটটা, কন্ট্রোল প্লটটা এখানে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ক্যালকুলেটেড এফিসিয়েন্সি অফ এ ফোর টার্মিনাল 10 এম আন্ডার 5760 কেলভিন, যেটা হচ্ছে সানের টেম্পারেচার, ব্ল্যাকবডি সান ইন ফুল কনসেন্ট্রেশন, মানে 47,060 বা এরকম একটা যে কনসেন্ট্রেশন ছিল সেটা হচ্ছে ফুল কনসেন্ট্রেশন। আচ্ছা, তারপর এজ এ ফাংশন অফ ব্যান্ড, তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি হচ্ছে 56%। আচ্ছা। আচ্ছা, এখন আমরা আসি টু টার্মিনালে। তাহলে টু টার্মিনালের ক্ষেত্রে যেটা হচ্ছে কারেন্ট ম্যাচিং এর যে কনস্ট্যান্টটা থাকবে, আচ্ছা তাহলে এখানে টু টার্মিনালের ক্ষেত্রে যেটা হবে যে তাদের অপটিমাল ভোল্টেজ গুলো অ্যাড হবে। ঠিক আছে। তার মানে তারা সেম কারেন্ট ফ্লো করবে কিন্তু তাদের অপটিমাল ভোল্টেজটা অ্যাড হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, যে এটার ভোল্টেজটা অ্যাড হওয়া মানে হচ্ছে যে তাহলে সে এই ট্যান্ডেমের ক্ষেত্রে যেটা হবে যে তাহলে প্রত্যেকটা এই যে কিউ ভি ওয়ান, তার মানে ইলেকট্রনটা বা ইলেকট্রন বা হোল পেয়ার যেটা বলে, ইলেকট্রন বা ক্যারিয়ারটা সে একটা ইয়া থেকে, একটা অ্যাবজর্বার থেকে বা একটা ব্যান্ড গ্যাপ থেকে সে পাবে ভি ওয়ান, আরেকটা ব্যান্ড গ্যাপ থেকে সে পাবে ভি টু এনার্জি। ঠিক আছে, মানে এই পরিমাণ এনার্জি নিয়ে সে আসলে লোডে ঢুকবে। ঠিক আছে। তো এই এবং এই ক্ষেত্রে তাদের যে কন্ডিশনটা, এটা হচ্ছে এন ইজি ওয়ান ইজি টু, মানে এই রেঞ্জের ভিতরে থাকতে হবে, ইজি ওয়ান ইজি টুর ভিতরে। টিএস টা হচ্ছে সোলার সানের টেম্পারেচার। আর এখানে যেটা হচ্ছে এই এন ইজি ওয়ান ইজি টু ভি ওয়ান। আচ্ছা, ভি ওয়ান, ভি ওয়ানটা কি ছিল আগে? আগে তো ভি ওয়ানটা ছিল মনে হয় আহ, ও, ভি ওয়ান তো ছিল বটম সেল। এখানে কি হচ্ছে? ভি ওয়ানটা সম্ভবত বটম সেলই ছিল। আচ্ছা, এখানে দেখে বোঝা যাবে। না, ভি ওয়ানটা বটম সেল, ঠিক আছে, ভি ওয়ানটা বটম সেল ছিল, আর এটা ছিল টপ সেল। আচ্ছা, ভি টুটা হচ্ছে টপ। আচ্ছা, তাহলে এখানে ভি ওয়ান আর ভি টু হচ্ছে নো লঙ্গার রিপ্রেজেন্ট দ্য অপটিমাল ভোল্টেজ অফ ইন্ডিভিজুয়াল সোর্স। তাহলে এখানে ভি ওয়ান আর ভি টু কিন্তু তাদের কি করবে না, অপটিমাল মানে এই ইয়াটাকে আর করবে না, মানে তাদের যেটাকে কি বলে, ওই ওই কন্ডিশনটাকে আর বলবে না যে তারা ইন্ডিভিজুয়ালি অপটিমাল কিনা, তারা দেখবে যে তারা কারেন্ট ম্যাচ হয়েছে কিনা, বা তাদের সিরিজ কানেকশনের ভিতর দিয়ে যে কমন অপটিমালটা হবে সেটা। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই যে ভি ওয়ানটা, এই ভি ওয়ানটা আমরা কিভাবে বের করব? এই ভি ওয়ানটা বের করবো হচ্ছে এই কারেন্ট ম্যাচিং কনস্ট্যান্ট থেকে। তাহলে কারেন্ট ম্যাচিং কনস্ট্যান্ট যেটা বলে যে টপ সেলের যে নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব, বা সোজা কথা হচ্ছে আমরা যেটা 100% কোয়ান্টাম এফিসিয়েন্সি ধরতেছি, তার মানে ফোটন অ্যাবজর্ব হলেই আমরা ধরে নিতে সেটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে এবং এটা কালেক্ট করা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, ইজি ওয়ান ইজি টু টিএস জিরো মাইনাস ইজি ওয়ান ইজি টু কিউ ভি ওয়ান। এটা কি? এটা হচ্ছে বটম বটম সেলের নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার জেনারেটেড। আর এটা হচ্ছে এই যে ওই সেকেন্ডটা যেটা, এটা হচ্ছে টপ সেলের নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার জেনারেটেড। তাহলে এই দুটা সেম হতে হবে কারেন্ট ম্যাচিং করার জন্য। তাহলে এই কন্ডিশন থেকে আমরা ভি ওয়ানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এবং আপনি আলটিমেটলি যদি দেখেন এখানে একটা জিনিস, আহ, তার মানে আপনার নট নেসেসারিলি আপনি এখানে চাইলে এটাও ইউজ করতে পারেন অথবা এটাও ইউজ করতে পারেন। তাহলে কিন্তু কন্ডিশনটা খেয়াল করে দেখেন, আমি যে উপরে 10.23 এই যে এই পার্টটা যে লিখছি, এটার বদলে আমরা চাইলে নিচের পার্টটা লিখি। তাহলে আপনি হয়তো এখানে একটা ন্যাচারাল কোয়েশ্চেন চলে আসছিল যে কেন এখানে ভি ওয়ান ইউজ, এটা ভি টু হলো না কেন, বা ভি টু রিলেশনটা নাই। সো এটা হয়তো জিজ্ঞাসা করেন নাই, কিন্তু এটা আসলে এখান থেকেও আপনি ভি ওয়ান এর রেসপেক্টও লিখতে পারবেন বা ভি টু রেসপেক্টও লিখতে পারবেন, কারণ এই দুইটা কারেন্ট ম্যাচিং এর সাথে এইভাবে রিলেটেড, কারেন্ট ম্যাচিং এর জন্য। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এই ধরনের ট্যান্ডেমের ক্ষেত্রে আমরা যদি নাম্বার অফ ব্যান্ড গ্যাপ বাড়াতে থাকি, তাহলে থিওরিটিক্যাল এফিসিয়েন্সি বাড়া উচিত, কারণ প্রত্যেকটা যত নাম্বার অফ ব্যান্ড গ্যাপ বাড়াবো সেটা হচ্ছে লিমিটিং এফিসিয়েন্সিটা বাড়বে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ব্যান্ড গ্যাপ হচ্ছে আলাদাভাবে, এবং গিভেন দ্যাট তাদের মধ্যে আসলে কোনো কারেন্ট ম্যাচিং কনস্ট্যান্ট নাই ওই ক্ষেত্রে। ঠিক আছে। In the limit of infinite number of band gap, তাহলে smallest band gap falls to zero and the limiting efficiency under one sun reaches 69%। ঠিক আছে।
তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, এটা হচ্ছে যদি আমার এটা 85% বোধহয় হবে, কারণ আমরা কিছুক্ষণ আগে এখানে বলতে 85%, প্রথমে আমরা যখন এখানে পড়লাম এটা তো বললো 85%। আচ্ছা, এটা 86 হবে না, যেটাই হোক মানে আলটিমেটলি আইদার 85 অথবা 86, যেটাই হোক এটা থার্মোডিনামিক লিমিটটাকে ক্রস করবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সিঙ্গেল সানের জন্য, ওয়ান সানের জন্য এটার এই এফিসিয়েন্সিটা, লিমিটিং এফিসিয়েন্সি হবে 69%। আর এটা যদি আমার ফুল ফুল কনসেন্ট্রেশন হয়, তাহলে সেক্ষেত্রে হবে 86%। আচ্ছা, আর প্র্যাকটিক্যাল ট্যান্ডেম সিস্টেম, এটা তো আসলে আপনারা আপনাদের প্রজেক্টের জন্য করতেছেন, সেটা আপনাদের অনেক অলরেডি আইডিয়া হয়ে চলে আসে। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালের জন্য, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যেটা হবে যে এখানে ফ্রন্ট কন্টাক্ট থাকবে, এয়ার কোটিং থাকবে, যেটা হচ্ছে যে ফ্রন্ট কন্টাক্ট তো অবশ্যই থাকবে, অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং থাকবে। অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং এর পরে আমার উইন্ডো লেয়ার বা এগুলো হচ্ছে মানে ক্যারিয়ার সিলেক্টিভ লেয়ার, হোল সিলেক্টিভ বা ইলেকট্রন ট্রান্সপোর্ট বা হোল ট্রান্সপোর্ট লেয়ার, এই লেয়ার গুলা থাকবে। তারপরে আমার এই অ্যাবজর্বার গুলা থাকবে। তারপরে এই অ্যাবজর্বার পরে থাকবে হচ্ছে টানেলিং জাংশন। টানেলিং জাংশনের পরে আবার আরেকটা সেল আসবে, সেটার উইন্ডো থাকবে, সেটার পিএন সেল থাকবে, অ্যাবজর্ভার থাকবে। এভাবে ইউজুয়ালি এটার স্ট্রাকচারটা হবে, স্ট্যাকিং গুলো। ঠিক আছে, এটা আপনারা অনেক পেপার দেখলেও বুঝতে পারবেন যে এখানে কিভাবে কিভাবে আসে। তো বেসিক্যালি অ্যাবজর্ভার, মেন জিনিস হচ্ছে অ্যাবজর্ভার। এই অ্যাবজর্ভারের সাথে ইয়া করার জন্য, মানে ইলেকট্রন আর হোল গুলাকে এফিসিয়েন্টলি কালেক্ট করার জন্য কিছু ইয়া থাকবে, এক্সট্রা লেয়ার থাকে উইন্ডো লেয়ারের মতো। আর তার সাথে হচ্ছে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং থাকে, বা লাইট ম্যানেজমেন্টের জন্য, যেহেতু আমরা লাইট ম্যানেজমেন্ট আগে সপ্তাহে পড়ছি, সেটা আমরা জানি কিভাবে আসে। আচ্ছা। আচ্ছা, এরপর আমরা আসি ইন্টারমিডিয়েট ব্যান্ড এন্ড মাল্টিপল ব্যান্ড সেল। আচ্ছা, ইন্টারমিডিয়েট ব্যান্ড বলতে যেটা হচ্ছে যে দেখেন, ট্যান্ডেম সেলে আমাদের আইডিয়াটা ছিল যে আমরা কোয়াজি ফার্মি লেভেল সেপারেশন অফ দ্য ফটোজেনেটিক ইলেকট্রন হোল পপুলেশনটাকে আমরা কিন্তু আলাদা করে ফেলছি। দেখেন, একটা সিঙ্গেল জাংশন সোলার সেল কিন্তু একটা ইউনিক কোয়াজি ফার্মি লেভেল থেকে থ্রু আউট দ্য ম্যাটেরিয়াল। ঠিক আছে, কারণ তারা থার্মালাইজ হয়ে, যেহেতু তারা থার্মোডিনামিক্যালি যদি চিন্তা করেন, তাহলে এই যে টোটাল সিস্টেমটা একটা কোয়াজি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, যেহেতু সে একটা কোয়াজি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, তো আসলে তার ওভার দা হোল ডিভাইস, মানে ওভার দা হোল অ্যাবজর্বার লেয়ার, তাহলে এখানে যেটা হবে যে তাদের একটা সিঙ্গেল কোয়াজি ফার্মি লেভেল স্প্লিটিং হবে। বাট আমরা দেখছিলাম যে এটাকে, এই কোয়াজি ফার্মি লেভেল স্প্লিটিংটাকে আবার ভাগ ভাগ করে ফেলা যায় যদি আমি এটাকে 10 নেম বানাই। ঠিক আছে, তাহলে এই কোয়াজি ফার্মি লেভেল, ডিফাইন্ড কোয়াজি ফার্মি লেভেল স্প্লিটিং থাকলে কি হবে, সুবিধাটা কি? এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা বললাম যে ডিফাইন্ড কোয়াজি ফার্মি লেভেল স্প্লিটিং হলে আমি এই যে আমার যে মোর ওয়ার্ক পার ইনসিডেন্ট ফটোন আমি পাবো। ঠিক আছে, কারণ ওই যে আমার থার্মালাইজেশন লসটা কম বেশি ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে আমি একটা ফটোন থেকে আমি আগের চেয়ে বেশি কাজ করতে পারবো বা ওয়ার্কটাকে এক্সট্রাক্ট করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখছি, এটা হচ্ছে মাল্টিপল জাংশনের জন্য করা হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি কি আমরা সিঙ্গেল জাংশন থেকে এরকম ডিফারেন্ট কোয়াজি ফার্মি লেভেল পাবো? সেটা পসিবল হবে না। কেন হবে না? কারণ এই যে বললাম যে তারা থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম বা কোয়াজি থার্মাল ইকুইলিব্রিয়ামের কারণে যেটা হবে যে আপনি যদি একটা সিঙ্গেল জাংশন ম্যাটেরিয়াল নেন, তাহলে অলওয়েজ সেটা একটা সিঙ্গেল ফার্মি লেভেলই হবে ইলেকট্রনের জন্য। একটা সিঙ্গেল হোল ফার্মি লেভেল থাকবে, মানে কোয়াজি ইলেকট্রন ফার্মি লেভেল, কোয়াজি হোল ফার্মি লেভেল থাকবে। ঠিক আছে, তো এটা আসলে সিঙ্গেল জাংশনের জন্য করা পসিবল। আচ্ছা, তাহলে এটাকে অন্য একটা ওয়েতেও কিছুটা এটার মতো একটা ফিচার আনা যায়। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ব্যান্ড গ্যাপ সোলার। ইন্টারমিডিয়েট বা মাল্টিপল ব্যান্ড গ্যাপ, মাল্টিপল ব্যান্ড, সরি গ্যাপ বলেই নেই, মাল্টিপল ব্যান্ড বা ইন্টারমিডিয়েট ব্যান্ড সোলার। আচ্ছা, তাহলে এটার উদ্দেশ্যটা কি? এটা একটা হাইপোথেটিক্যালি বলছে বইটাতে তখন। তো যেটা হচ্ছে যে এটা ইয়াটা হচ্ছে এরকম যে দেখেন, আপনার এখানে ইন্টারমিডিয়েট ব্যান্ড বলতে যেটা বোঝাচ্ছে, যেখানে আসলে কন্ডাকশন ব্যান্ড কয়টা আছে? এখানে দুইটা কন্ডাকশন ব্যান্ড, এবং তারা কিন্তু থার্মালি আইসোলেটেড। থার্মালি আইসোলেটেড না হলে কিন্তু এটা কাজ করবে না। মানে তাদের মধ্যে ফোনন কাপলিং থাকবে না। ঠিক আছে, তাহলে যেটা হবে যে ফোনন কাপলিং না থাকলে যেটা হবে যে দেখেন, যেটা হচ্ছে যে তাহলে মাল্টিপল ব্যান্ড গ্যাপ থাকাতে তাহলে আমরা এখানে তিনটা আলাদা আলাদা ব্যান্ড গ্যাপের চিন্তা করতে পারি। একটা হচ্ছে ইজি টু। ইজি টু হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের বটম থেকে কন্ডাকশন ব্যান্ড, যেটা ফার্স্ট কন্ডাকশন ব্যান্ড, ইন্টারমিডিয়েট কন্ডাকশন ব্যান্ড C1, সেটার এইচ, ব্যান্ড এইচ, এটা হচ্ছে ইজি টু। আবার এই কন্ডাকশন ব্যান্ডের C1 এর এস থেকে মিনিমাম থেকে C2 মিনিমা, এটা হচ্ছে ইজি 1। আর অ্যাকচুয়ালি যেটা ভ্যালেন্স ব্যান্ড থেকে C2 মিনিমা, সেটা হচ্ছে ইজি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কয়টা ব্যান্ড গ্যাপের মতো পেলাম? তিনটা ব্যান্ড গ্যাপের মতো, 1, 2। আচ্ছা, এখানে কি লেখছে একটু বলি, পড়ি। Provided that intermediate and conduction bands are not thermally coupled, the electron population in the different bands each form a local quasi-thermal equilibrium with its own quasi-Fermi level. আচ্ছা,
দ্যাট মিনস এখানে আমার কয়টা কোয়াজি ফার্মি লেভেল থাকবে, এই কন্ডাকশন ব্যান্ডের জন্য একটা ইলেকট্রনের কোয়াজি ফার্মি লেভেল হবে, এই কন্ডাকশন ব্যান্ডের জন্য ইলেকট্রনের আরেকটা কোয়াজি ফার্মি লেভেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমার কোন কন্ডিশন গুলা কি? এই যে এই কন্ডিশন গুলো, একটা কন্ডিশন হচ্ছে যে ক্যারিয়ার টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্ট কোয়াজি থার্মাল ইকুইলিব্রিয়াম ইন এ ব্যান্ড ইজ দ্যাট collisions or scattering events within the band should be much more frequent than events between the band। আচ্ছা, তার মানে যেটা বোঝাচ্ছে যে এই যে আমার থার্মাল কাপলিং যদি না থাকে তাহলে কি হবে, ইন্ট্রা ব্যান্ড যে থার্মালাইজেশনটা হবে এটাই হবে মেইন ইস্যু। আর এখানে এই যে যেমন এটা আমি এখানে একটা জিনিস এনশিওর করতে পারবো না যে সি 1 থেকে, ধরেন বি থেকে সি 1 এর ব্যান্ডের কোন একটা জায়গায় ইলেকট্রন আসলো, এখন সে সি 1 থেকে কোন একটা জায়গায় আসলে সে থার্মালাইজ হয়ে সি 1 এর ব্যান্ডেজে চলে যাবে বা সি 2 ব্যান্ডেজে চলে যাবে, এটা আমি মিনিমাইজ করতে পারবো না হয়তো অতটা। কিন্তু আমি এটা মিনিমাইজ করতে পারবো যে সি 2 থেকে যেন সি 1 এ নেমে না আসে। ঠিক আছে। তার মানে সি 2 তে যে আছে সে কখনো সি 2 থেকে সি 1 এ আসবে না, ইন্টার ব্যান্ড হবে না, তাদের ফোনন ইন্টারাকশনটা হবে ইন্ট্রা ব্যান্ড, মানে একই ব্যান্ডের ভিতরে থাকবে তাদের ইন্টারাকশনটা। ঠিক আছে। এটা গেল একটা কন্ডিশন। আর হচ্ছে এই ফিচার রেকর্ডিং, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম এখানে ছিল। আচ্ছা হ্যাঁ, তো যেটা বলতেছিলাম। আচ্ছা, ইন্টারমিডিয়েট ব্যান্ড গ্যাপের যে কন্ডিশন গুলো আছে, এটা এই ধরনের সোলার সেলের যে একটা হচ্ছে যে তাহলে এটার ইন্ট্রা ব্যান্ড ট্রানজিশনটা, ইন্টার ব্যান্ড ট্রানজিশনটা মিনিমাইজ করতে হবে, কারণ তা না হলে আসলে এটা লাভ হবে না। কারণ তো আরেকটা যেটা সেকেন্ড যেটা হচ্ছে যে ফিচারটার কারণে এই ইন্টার ব্যান্ড, এই ইন্টারমিডিয়েট ব্যান্ড গুলো ক্রিয়েট হচ্ছে, এই ফিচারটাকে পিরিয়ডিক হতে হবে। পিরিয়ডিক না হলে যে সমস্যাটা হবে, তাহলে মানে এই ফিচারটা কন্টিনিউয়াস তো হবে না, তাই না? এটা পিরিয়ডিক না হলে এই জিনিসটা তো কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস না হলে এখানে এটা স্পেশালি লোকালাইজড হয়ে যাবে। ঠিক আছে। সো এটাকে ডিলোকালাইজ করার জন্য আমাকে যেটা করতে হবে, যে যে ফিচারটা এই ইন্টারমিডিয়েট ব্যান্ড গ্যাপ গুলো ব্যান্ড গুলোকে ক্রিয়েট করবে তাকে পিরিয়ডিক হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা এখানে এই বাংলা কথাটা এখানে অনেকভাবে লিখছে জিনিসটা, হ্যাঁ। সো এটা গেল, এটা একটা সেকেন্ড গেল। আচ্ছা। আচ্ছা, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে for the intermediate band to be thermally isolated from the conduction band it is necessary। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনাকে, এই যে আপনি যখন ইলেকট্রন, এখন আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন যে ইলেকট্রন তো আমার এই ব্যান্ডেও আছে, আবার ইলেকট্রন সি 2 তেও আছে, তাহলে আমি কোন ব্যান্ড থেকে ইলেকট্রন গুলোকে কালেক্ট করব? আপনি যদি দুইটা থেকে একসাথে কালেক্ট করেন তাহলে কিন্তু লাভ হবে না, কারণ এই দুইটা যখনই একটা মেটালের সাথে কন্ট্যাক্টে আসবে, যখনই একটা কন্ডাকশন মেটালের সাথে কন্ট্যাক্ট আসবে, তারা কি করবে, তারা একটা ইকুইলিব্রিয়াম কোয়াজি ফার্মি লেভেলে চলে যাবে কিন্তু মেটালের সাথে। সো আর আপনার উদ্দেশ্য হচ্ছে এদের কোয়াজি ফার্মি লেভেল গুলোকে সেপারেট রাখা। সো আলটিমেটলি আপনি এই টপ বা সি 2 এবং সি 1 দুটাকে একই সাথে একটা কন্ট্যাক্টে কানেক্ট করতে পারবেন না, আপনাকে কানেক্ট করতে হবে কাকে, সি 2 কে। আর সি 1টাকে রাখতে হবে আইসোলেটেড। ঠিক আছে। তাহলে যেটা করতে হবে যে ফর দ্য ইন্টারমিডিয়েট ব্যান্ড টু বি থার্মালি আইসোলেটেড ফ্রম দ্য কন্ডাকশন ব্যান্ড ইট ইজ নেসেসারি দ্যাট ইলেকট্রন আর এক্সট্রাক্টেড ফ্রম অনলি ওয়ান অফ দ্য ব্যান্ডস। তার মানে সিলেক্টিভ কন্টাক্ট লাগবে যেটা শুধুমাত্র কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন গুলাকে এক্সট্রাক্ট করবে, সেই ইন্টারমিডিয়েট ব্যান্ড থেকে ইলেকট্রনকে এক্সট্রাক্ট করতে পারবে না। ঠিক আছে। আদারওয়াইজ দ্য ইলেকট্রন পপুলেশন উড বি ব্রট ইনটু থার্মাল ইকুইলিব্রিয়াম থ্রু দ্য কন্টাক্ট। তার মানে আপনি এদের মধ্যে হয়তো কোনো ধরনের কানেকশন দেন নাই, কিন্তু যখন কন্টাক্টে চলে যাবে, কন্টাক্টের ভিতরে গিয়ে সে থার্মাল ইকুইলিব্রিয়াম হয়ে আসবে। আর যেহেতু কন্টাক্ট এই দুইটার সাথে কানেক্টেড, তখন এরা আবার এটার সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে যাবে। তার মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইন্টারমিডিয়েট ব্যান্ড করার, যে আমরা এখানে ডিফারেন্ট কোয়াজি ফার্মি লেভেল ইলেকট্রনের রাখতে চাচ্ছি। এখানে একটা ইলেকট্রন কোয়াজি ফার্মি লেভেল আলাদা, এখানে ইলেকট্রন কোয়াজি ফার্মি লেভেল আলাদা। ঠিক আছে। তো এটা রেখে আমাদের লাভটা কি, এটা হচ্ছে প্রথম প্রথম কথা, যে কিভাবে কেন লাভ হবে। এটা লাভটা হচ্ছে যে প্রথমে আমরা এখানে একটু যদি দেখি যে লেটস এজিউম দ্যাট অল কন্ডিশন অফ দ্য সিস্টেম সাপোর্টিং। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ধরি যে না ঠিক আছে, অল দ্য কন্ডিশনস এখানে যেটা যেটা বললাম সবগুলোই আসলে স্যাটিসফাই করা পসিবল, তাহলে এখন আমরা একটা লিমিটিং এফিসিয়েন্সি যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে। তাহলে এখানে আমরা প্লেনার জিওমেট্রি এবং ফুল কনসেন্ট্রেশন চিন্তা করতেছি। তারপর এখানে এখানে দেখেন তাহলে থ্রি টাইপস অফ ফোটন 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 অ্যাবজর্পশন হবে অ্যাকচুয়ালি। একটা ফোটন অ্যাবজর্পশন হবে, দেখেন আপনার যখন এই যে ই গ্রেটার দেন ইজি টু, যখন ইটা যখন ইজি টুর চেয়ে বড় হবে, আচ্ছা, তখন কি হবে, এটা ইলেকট্রনটা প্রথমে ইজি টু, ই গ্রেটার দেন ইজি টু মিনস আসলে যেটা বোঝাচ্ছে এটা হলো মানে ইজি টুর চেয়ে বড়। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হবে প্রথমে ই গ্রেটার দেন ইজি টু হলে যেটা হবে যে ইলেকট্রন উইল রাইজ, উইল প্রমোট ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড টু সি 1। আচ্ছা, তাহলে ইজি টুর চেয়ে বড় হলে সেই ইলেকট্রনটা প্রথমে সি 1 এ আসবে, ভ্যালেন্স ব্যান্ডে আসবে। ঠিক আছে।
আচ্ছা, তারপরে যেটা হচ্ছে ফোটনস ফর ই গ্রেটার দেন ইজি হুইচ প্রমোট ইন ইলেকট্রন ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড টু সি টু। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি এটা ব্যান্ড গ্যাপের চেয়ে বেশি হয়, ঠিক আছে, ই গ্রেটার দেন ইজি, তার মানে এখানে আসলে কথাটা বলে নাই যেটা ক্লিয়ারলি। এটা হচ্ছে যে ই গ্রেটার দেন ইজি টু লেস দেন ইজি ওয়ান, ইজি ইজি হবে এটা আসলে, ঠিক আছে, এটা ই গ্রেটার দেন ইজি টু লেস দেন ইজি, তাহলে এক্ষেত্রে এটা সি ওয়ানে আসবে। আবার ই যদি গ্রেটার দেন ইজি হয় তাহলে যেটা হচ্ছে যেটা ওই যে মানে ভি আর সি টুর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হলে এটা প্রথমে কই আসবে, সেটা আসবে হচ্ছে গিয়ে ভ্যালেন্স ব্যান্ড থেকে সি টুতে আসবে। হ্যাঁ, সি টুতে আসবে। আচ্ছা, আর আর ইন্ট্রা ব্যান্ড, সরি ইন্টার কন্ডাকশন ব্যান্ড একটা হবে, সেটা হচ্ছে ই গ্রেটার দেন ইজি ওয়ান হলে। আচ্ছা, ই যদি গ্রেটার দেন ইজি ওয়ান হয় তাহলে আমার কি হবে, তাহলে তারা প্রমোট হবে কি সি ওয়ান থেকে সি টুতে, ঠিক আছে। আর নর্মালি একটা জিনিস খেয়াল করেন যে তাহলে এখন ইউজুয়ালি কি হবে, তাহলে আমরা এখানে তিনটা আলাদা আলাদা এনার্জি রেঞ্জকে আমরা এখানে সেপারেট করে ফেলছি। প্রথমটা হচ্ছে ইজি টু, ইজি টু রেঞ্জে, যেটা হচ্ছে ইজি টু থেকে বড় কিন্তু ইজি থেকে ছোট, এটা একটা রেঞ্জ। তারপরে আরেকটা হচ্ছে যে ইজি ইজি থেকে বড়, যেটা হচ্ছে আমার যে টপ সেলের টপ কানেকশন ব্যান্ডের জন্য। আরেকটা হচ্ছে আমার ইজি ওয়ান, ইজি ওয়ান থেকে বড়। তাহলে এইখানে এই যে ইজি টু আর ইজি, এই দুইটা রেঞ্জের জন্য যে ফোটনগুলো আসবে এগুলো আসলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনটাকে এক্সাইট করবে। আর ইজি ওয়ান এর চেয়ে বড় যেগুলা, তারা কি করতে পারে, তারা ডিপেন্ড করবে না, ইজি ওয়ান থেকে বড় ইজি টু থেকে ছোট, তারা যেটা করবে তারা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে মানে অ্যাবজর্ব করবে ফোটনটাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি যে এখানে কি বলছে, তারপরে দেখি, note that because C1 and C2 are both conduction bands and normally empty, the threshold for absorption is from the bottom of C1 to the bottom of C2। আচ্ছা, আচ্ছা, নর্মালি যেটা বলছে যে যে ইন্টার ব্যান্ড ট্রানজিশনটা মানে ইন্টার কন্ডাকশন ব্যান্ড ট্রানজিশন সি ওয়ান থেকে সি টু তে যাওয়ার জন্য, তাহলে নর্মালি যেগুলো হয় যে এইগুলো তো ইউজুয়ালি এমটি থাকে। তো এমটি হলে আসলে কি করতে হবে, আপনার তো এখানে এমন কোনো সিচুয়েশন হওয়ার কথা না যেটা আসলে হাফ ফিল্ড বা অলমোস্ট ফিল্ড, তাহলে ওই ক্ষেত্রে হয়তো এই ইজি ওয়ানের ট্রানজিশনটা কম হতে পারে। তখন আপনি বলতে পারতেন যে স্যার কেন আপনি ইজি ওয়ানটাকে বটম তো বটম ধরতেছেন, আপনি ইজি ওয়ানটাকে সি ওয়ানের বটম থেকে সি ওয়ানের টপ থেকে সি টুর বটম ধরেন, তাহলে তো আরো কমে যাবে। কিন্তু ইউজুয়ালি এটা হবে না, কারণ হচ্ছে নর্মালি সি ওয়ান আর সি টুটা এমটি থাকে, ঠিক আছে। ঠিক আছে, এই জন্য যেটা হচ্ছে যে সি ওয়ান থেকে আসলে বটম থেকে বটমটাই হচ্ছে আমার ইজি টু, মানে ইজি মাইনাস ইজি ওয়ান যেটা সেটা। না না, এটা কি বললাম, সরি। আচ্ছা, ইজি ইজি টুটা যেটা মানে ইজি টু হচ্ছে যে যে এটা, এটা কথা বলতেছে যে এটা হচ্ছে ইজি মাইনাস ইজি ওয়ান। ইজি ওয়ানটা তো যে দুটা কন্ডিশনমেন্টের ডিফারেন্স, সো ইজি টু যেটা হচ্ছে যে ভ্যালেন্সমেন্ট থেকে সি ওয়ানের ডিফারেন্সটা, সেটা হচ্ছে আমার ইজি মাইনাস ইজি ওয়ান। আচ্ছা, ফর দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক পার ফোটন, এখন একটা ফোটনের ম্যাক্সিমাম ওয়ার্ক যদি আমি চাই ফোটন থেকে, তাহলে দ্য ফোটন শুড অনলি বি অ্যাবজর্ব অ্যাক্রস দ্য হাইয়েস্ট ব্যান্ড গ্যাপ হুইচ ইট ইজ ক্যাপাবল অফ ক্রসিং। আচ্ছা, তাহলে দেখেন আহ, এখান থেকে আমরা প্রথমে কি করতেছি দেখেন, এটা কিন্তু একটা ক্লেভার ওয়ে। তাহলে এটা আসলে মেকানিজমটা কি, যে প্রথমে আমি ধরেন এটা আমার মেইন ব্যান্ড গ্যাপটা ভি থেকে সি টু, ধরেন আমার এই সি ওয়ানটা নাই, তাহলে সি ওয়ানটা না থাকলে একটা কনভেনশনাল সোলার সেলে কি হতো চিন্তা করেন তো। একটা কনভেনশনাল সোলার সেলে ভি থেকে সি টু তে উঠতো কখন, যখন সে ইজির চেয়ে বড় হতো। তাছাড়া কিন্তু সে এখানে জীবনেও আসতে পারতো না, ঠিক আছে। তার মানে এখন আপনি কি করছেন, মাঝখানে একটা মোয়ের মতো ক্রিয়েট করছেন সি ওয়ান, এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ব্যান্ড। তাহলে এখন কি হবে, তাহলে ইজির চেয়ে ছোট যেগুলো এগুলো ইজি টু ইজি ওয়ান তো ইজির চেয়ে ছোট, তাহলে ইজি টু থেকে সে কি করবে, ফার্স্টে স্টেপ বাই স্টেপ যাবে, ঠিক আছে। মানে ইজি টু থেকে সে ফার্স্টে ইজি টু দিয়ে সে এই সি ওয়ানের ব্যান্ডে আসবে, তারপর সেখান থেকে আবার সে ইজি ওয়ান এনার্জি নিয়ে সি টু ব্যান্ডে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি মোর এফিসিয়েন্টলি ইলেকট্রন গুলাকে ইউজ মানে ফোটন গুলাকে ইউজ করতে পারতেছি। তার মানে এখানে দেখেন একটা ইলেকট্রনই সে দুইটা ফোটন থেকে এনার্জি নিতে পারবে। যে এখানে শুধুমাত্র দেখেন একটা, এখানে কিন্তু একটা ইলেকট্রন কি করতো, একটা ফোটন থেকে এনার্জি নিয়ে সে আয়দার ইজি থেকে বড় হয়ে গেলে তখন সে চলে যেত। আর এখানে যেটা হবে যে সে না, একটা ইলেকট্রন ফার্স্টে ইজি টু অ্যামাউন্ট এনার্জি নিয়ে সে সি ওয়ানে যাবে, তারপর সে দেখবে যে না তার চেয়েও যদি আরো কোনো ফোটন থাকে যে তাকে ইজি ইজি মানে সি ওয়ান থেকে সি টু তে এক্সাইট করতে পারবে, সে ওইটার ফোটনের এনার্জিটা ইউজ করবে, ঠিক আছে। তার মানে এখানে আমি তাহলে কি করতে পারতেছি যে মানে এনার্জি ইলেকট্রন, প্রতিটা ইলেকট্রন এনার্জি মানে একটা ফোটন থেকে একটা ইলেকট্রন কতটুকু এনার্জি পাচ্ছে সেটা কিন্তু আমি এখানে বাড়াতে পারছি। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ব্যান্ডের সুবিধাটা। মানে জিনিসটা এরকম যে ধরেন আপনার আসলে কি নাই, আপনার ধরেন
যেমন এটা তো অনেকে বলে যে ধরেন আপনার দুই তলা থেকে আপনি তিন তলা যাবেন, আপনার দুই তলা থেকে তিন তলা যাওয়ার জন্য কোনো সিঁড়ি নাই, তাহলে আপনি কি করবেন? এই দুই তলা থেকে তিন তলা যাওয়ার জন্য একটা মই ইউজ করতে পারেন, এরকম। মানে কাইন্ড হচ্ছে একটা অল্টারনেটিভ ওয়ে, মানে একটা পাথ ক্রিয়েট করা। কিন্তু এখানে যেটা করতেছি আমরা, যে এখানে আমরা ইন্টারমিডিয়েট ব্যান্ড দিয়ে আমরা ইলেকট্রনটাকে আরো ইজিলি, মানে মানে ফোটন থেকে এনার্জিটা ম্যাক্সিমাইজ করতেছি, কিভাবে ইলেকট্রন ফোটন থেকে এনার্জিটা নিতে পারে। সে অল্প স্টপ, মানে অল্প অল্প করে নিচ্ছে। একেবারে সে অনেক এনার্জি না নিয়ে সে অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ নিয়ে ওই এনার্জিটাকে সে ম্যাক্সিমাইজ করতেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ব্যান্ডের অ্যাডভান্টেজ। কোনো কোয়েশ্চেন আছে এখানে? থাকলে বলেন। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে ভালো, তাহলে বুঝতে পারছেন। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এখানে যদি আমরা কারেন্টটা দেখি, কারেন্টটা যদি আমরা এখানে দেখি, হ্যাঁ, কারেন্টটা হবে কি? কারেন্টটা হচ্ছে, দেখেন যে তাহলে এখানে আসলে দুইটা থেকে কন্ট্রিবিউশন আসবে। একটা কন্ট্রিবিউশন আসতেছে যে আমার আহ, এটা তো এই যে এটা তো বুঝতে পারতেছেন, ইজি ইনফিনিটি টিএস মানে হচ্ছে গিয়া এই ভ্যালেন্স ব্যান্ড থেকে সি টু তে কন্ট্রিবিউশন যেটা, সেটা। ঠিক আছে? এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে সি টুর কন্ট্রিবিউশন। প্রথম কারেন্ট আসবে ভ্যালেন্স ব্যান্ড থেকে সি টুর কন্ট্রিবিউশন। তার মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে যে ফোটন গুলা সি টু তে অ্যাবজর্ব হবে, তাদের জন্য যে কারেন্ট আসতেছে সেটার একটা কন্ট্রিবিউশন আসবে এখানে। ঠিক আছে? আর সেকেন্ড যে কন্ট্রিবিউশনটা আসবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই ভ্যালেন্স ব্যান্ড থেকে, না, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড ওয়ান থেকে কন্ডাকশন ব্যান্ড টু তে। ঠিক আছে? আচ্ছা, তার মানে যেটা হচ্ছে যে এখানে আসলে দুইটা স্টেপে আসতেছে কারেন্ট কন্ট্রিবিউশন। একটা হচ্ছে এই ডিরেক্ট এখান থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে সি টু তে আসবে, আরেকটা কারেন্ট কন্ট্রিবিউশন আসবে সি ওয়ান থেকে সি টু তে। ঠিক আছে? মানে সি ওয়ান অলরেডি যারা আসছে তারা তো আসতেই পারছে, তারপর সি ওয়ান থেকে তারা আবার সি টু তে যেতে পারতেছে কিনা সেটা, এই দুটো কন্ট্রিবিউশন থেকে আসতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে মিউসি ওয়ান, মিউসি মিউসি ওয়ান, মিউসি ভি, আর মিউসি ওয়ান, মিউসি টু, মিউ ভি, এগুলো হচ্ছে আসলে কোয়াজি ফার্মি লেভেল, ভ্যালেন্স ব্যান্ড, ইন্টারমিডিয়েট ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এদের রেসপেক্টিভ কোয়াজি ফার্মি লেভেল। আচ্ছা, এখন একটা এখানে একটা কারেন্ট ম্যাচিং কনস্ট্যান্ট আছে। এই কারেন্ট ম্যাচিং কনস্ট্যান্টটা কি দেখেন, যে in the steady state the net current from valence band to C1 must be matched by the current from C1 to C2। ঠিক আছে? কারণ দেখেন, আপনি যদি এটাকে কানেক্ট করেন, আপনি এখানে একটা স্ট্যাকিং চিন্তা করেন, এটাকে আপনি ইলেকট্রিক্যালি কানেক্ট করলে এই ইলেকট্রন গুলো কোথায় যাবে? আবার ফেরত আসবে কোথায়? ভ্যালেন্স ব্যান্ডে। তো সেই ভ্যালেন্স ব্যান্ড থেকে তাকে তো আবার উঠতে হবে, উঠে উঠে তাকে কি করতে হবে? এখানে আসতে হবে, আবার কন্ডাকশন ব্যান্ডে আসতে হবে। তার মানে সে একটা এই মাল্টিপল স্টেপ পার হয়ে কিন্তু সে এখানে আসতেছে। ঠিক আছে? সো এখানে যেটা বলতে যাচ্ছে তারা, যে ইন দ্য স্টেডি স্টেট দ্য নেট কারেন্ট ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু সি ওয়ান মাস্ট বি ম্যাচড বাই দ্য কারেন্ট ফ্রম সি ওয়ান টু সি টু। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে সি ওয়ানে যেটা আসবে আর সি ওয়ান থেকে সি টু তে যেটা যাবে, এইটা কিন্তু আপনার কি করতে হবে? এই কারেন্টটাকে আপনার ম্যাচ করতে হবে, তা না হলে কিন্তু আসলে কন্ট্রিবিউশনটা আসবে না। মানে এই যে আপনার সি ওয়ান থেকে সি টু তে যে অ্যাডিশনাল কন্ট্রিবিউশনটা আসতেছে, এটা কিন্তু আলাদা, এটার সাথে এটা কোনো রিলেশন নাই। মানে ভ্যালেন্স ব্যান্ডের টপ থেকে সিটুতে যেটা যাচ্ছে ওটা কিন্তু একটা প্যারালাল পাথ, ওইটা না। আমি বলতেছি এই যে ইন্টারমিডিয়েট ভাবে যেটা যাচ্ছে, যে প্রথমে ভ্যালেন্স ব্যান্ড থেকে সি ওয়ান আসতেছে, মানে ব্যান্ড হপিং করে যেটা আছে। ব্যান্ড হপিং মানে একবার ভি থেকে সি ওয়ান, সি ওয়ান থেকে সি টু, এটা হচ্ছে ব্যান্ড হপিং। এই ব্যান্ড হপিং করে যেটা যাচ্ছে সেটা অবশ্যই কারেন্ট ম্যাচ হতে হবে। ঠিক আছে? তাহলে এখানে ইজি ওয়ান, ইজি টু, টি এস জিরো যেটা ছিল, ইজি ওয়ান, ইজি টু, মিউসি টু মাইনাস মিউসি ওয়ান, এটা হচ্ছে আপনার এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে সি ওয়ান থেকে সি টু। আবার এটাকে ম্যাচ করতে হবে হচ্ছে ভি থেকে সি ওয়ানে। ঠিক আছে? তাহলে এখানে এই এই কারেন্টটাকে আমার ম্যাচ করতে হবে। আচ্ছা, এই কন্ডিশন গুলা থেকে তাহলে স্যাটিসফিকেশন এইটা আসবে যে মিউসি টু মাইনাস মিউসি ওয়ান মাইনাস মিউবি প্লাস মিউসি টু মাইনাস মিউসি ওয়ান। আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে যে কতটুকু এনার্জি সে নিতে পারবে, এটা হচ্ছে কিউবি। তার মানে কিউবিটা হচ্ছে আসলে এই যে মিউসি টু মাইনাস মিউবি, মানে আলটিমেট এনার্জি যেটা আসতেছে, মানে ইলেকট্রন কতটুকু এনার্জি ক্যারি করতেছে, সেটা হচ্ছে এইটার ভ্যালেন্স ব্যান্ড থেকে এটা কন্ডাকশন ব্যান্ডের ফার্মি লেভেলের ডিফারেন্স। তার মানে আলটিমেটলি দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এখানে কি করতেছি না, মানে কি করতেছি না বলতে যেটা বোঝাচ্ছি যে আলটিমেটলি কিন্তু ইলেকট্রনটা এই ভি অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে এই সোলার সেল থেকে বের হবে, কিউবি অ্যামাউন্ট অফ এনার্জি নেই। এবং এই কিউবিটা কিন্তু এই ভ্যালেন্স ব্যান্ডের মিনিমা আর এই সি টুর ম্যাক্সিমার মধ্যে, সরি, ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা আর সি টুর মিনিমার মধ্যেই কনফাইন্ড। বা এখানে আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে যে এই যে কিউবি নিয়ে যে যতগুলো মানে হয়তো দেখা যাচ্ছিল যে আগে কিউবিটা সে একবারে এক স্টেপে নিয়ে নিত, এখন কিউবিটা সে দুইটা আলাদা আলাদা স্টেপ নিচ্ছে।
তাহলে ওই দুইটা আলাদা আলাদা স্টেপে নেওয়ার কারণে এখন সেই কিউবিতে আগে আপনি যতগুলো ফোটন পাইতেন, এখন কিউবিতে তার চেয়ে বেশি ফোটন, মানে তার চেয়ে বেশি ইলেকট্রন পাবেন। আগে কিউবিতে যদি 10টা ইলেকট্রন পাইতেন, এখন যেহেতু ইন্টারমিডিয়েট স্টেপ আছে, তার আপনি দুইটা স্টেপে হজম করতে দিচ্ছেন ফোটন, তো সে এখন আগের চেয়ে বেশি ফোটন নিয়ে বেরোবে, সরি মানে আগের চেয়ে বেশি ইলেকট্রন একই অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে বেরোতে পারবে। So আমার মনে হয় এটা বোঝা গেছে, কনসেপচুয়ালি জিনিসটা বোঝা গেছে। এখন আমরা আর অন্যান্য টাইপের কিছু সোলার সেলে আসি। প্রথমে যেটা পড়বো এটা হচ্ছে সেন্সিটাইজ সোলার সেল। আচ্ছা, ডাইসেন্সিটাইজ সোলার সেলটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে, যেটা কাইন্ড অফ একটা থিন ফিল্ম সোলার সেল, যেটা অনেকটা ফটোসিনথেসিসকে মিমিক করে। যে আমাদের যে গাছের পাতায় যে ফটোসিনথেসিস প্রসেসটা হয় এটার মতো অনেকটা, মানে এখানে অক্সিডেশন রিডাকশন কেমিক্যাল রিয়াকশনটা হয়। আচ্ছা, তাহলে এখানে কি হয় যে এটা মিমিক করে ফটোসিনথেসিসকে টু কনভার্ট লাইট ইনটু ইলেকট্রিসিটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কিভাবে হয়, যে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ইউজিং এ ডাই টু অ্যাবজর্ব সানলাইট এন্ড জেনারেট ইলেকট্রন হোল পেয়ার। ডাই মানে কি, যে রং দেখছেন না, রং, ওই রংগুলোর মতো যে একটা ডাই থাকবে, সেই ডাইটা একটা কেমিক্যাল যেটা অ্যাবজর্ব করবে সানলাইটটাকে, এবং এখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে, ঠিক আছে। হ্যাঁ। কারো মাইক অন থাকলে অফ করে রাখেন। আচ্ছা, আনলাইক কনভেনশনাল সিলিকন বেস সোলার সেলস, ডিএসএসসি রিলাই অন কম্বিনেশন অফ ম্যাটেরিয়ালস। আচ্ছা হ্যাঁ, এটা তো এখানে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল থাকবে। একটা হচ্ছে লাইট অ্যাবজর্পশনের জন্য থাকবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট আর হোল ট্রান্সপোর্টের জন্য থাকবে, এবং আরেকটা থাকবে, আরেকটা হচ্ছে যে এই যে আপনার অক্সিডেশন রিডাকশন ইয়ার জন্য আরেকটা লেয়ার থাকে, ঠিক আছে। এটা কেন আসে আমরা পরে দেখতেছি। আচ্ছা, নর্মালি কি তাহলে টিসিও থাকবে, ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড। টিসিওটা থাকবে হচ্ছে ফ্রন্ট কন্ট্যাক্টের মতো। আচ্ছা, তারপরে মেসোপোরাস সেমিকন্ডাক্টর লেয়ার থাকে। আচ্ছা, এই মেসোপোরাস লেয়ারটাকে আমরা একটু পরে দেখবো, কিন্তু মেসোপোরাস সেমিকন্ডাক্টর লেয়ার যেটা করে সেটা হচ্ছে এটা কাইন্ড অফ লাইক এ সিলেক্টিভ কন্ট্যাক্টের মতো, ঠিক আছে। এটা কন্ট্যাক্টগুলোকে ইলেকট্রন ট্রান্সপোর্ট করবে এখান থেকে, ঠিক আছে। এটা হাই, এটা 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 কি করবে, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ট্রান্সপোর্ট লেয়ার, ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ারের মতো কাজ করবে। এটা কাজ হচ্ছে প্রোভাইডস এ হাই সারফেস এরিয়া ফর ডাই অ্যাবজর্পশন এন্ড এক্স এজ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার, ঠিক আছে। এটা গেল মেসোপোরাস সেমিকন্ডাক্টর লেয়ার, টাইটানিয়াম অক্সাইড। তারপরে যেটা হচ্ছে সেন্সিটাইজিং ডাই, এটা হচ্ছে লাইট অ্যাবজর্বিং ডাই থাকবে সাচ এস শোনেন রুথেনিয়াম। ভাই, হ্যালো। এই আপনি কে এখানে, মিউট করেন নিজেকে, এত জোরে কথা বলতেছেন। কে? তো 59, তৌফিক আহমেদ। আচ্ছা, ইলেকট্রোলাইট। আচ্ছা, সেন্সিটাইজিং ডাই থাকবে। সেন্সিটাইজিং ডায়ের কাজটা হচ্ছে যে এটা আসলে লাইট অ্যাবজর্বার এখানে। এটা রুথেনিয়াম বেসড কমপ্লেক্স হতে পারে বা অর্গানিক ডাই হতে পারে। আচ্ছা, এটা নর্মালি ইউজ করা হয়, এটাকে অ্যাবজর্ব করা হয় টাইটানিয়াম অক্সাইড, মানে যে মেসোপোরাস লেয়ারটার উপর এটাকে অ্যাবজর্ব করা হয়, মানে কোট করা হয়, কোট কোট করে দেওয়া হয় এটাকে। আচ্ছা, আর ইলেকট্রোলাইট থাকে একটা। ইলেকট্রোলাইটের কাজটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা রিডাকশন অক্সিডেশন কাপল। এটা কি করে, এটা হচ্ছে যে এই যে আপনার এই ডাইটা যেটা হচ্ছে সোলার ফোটনটাকে অ্যাবজর্ব করে সেই ইলেকট্রন জেনারেট করতেছে, সেই ইলেকট্রনটা তো চলে যাচ্ছে তার কাছ থেকে, তার মানে সে রিডিউসড হয়ে যাচ্ছে, বিজারিত হয়ে যাচ্ছে বাংলায় যদি বলি। তাহলে সেটাকে আবার এই রিডক্স ইলেকট্রোলাইটটা যেটা করবে, ইলেকট্রনটাকে সাপ্লাই দিবে, ঠিক আছে। সো এটাকে ডাইটাকে সে আবার ইলেকট্রনটা সাপ্লাই দিবে। আচ্ছা, আর কাউন্টার ইলেকট্রোড হচ্ছে যেটা অন্যদিকে যে ইলেকট্রোডটা থাকবে, যেটা হচ্ছে এটাকে এই কাউন্টার ইলেকট্রোড দিয়ে ইলেকট্রনটা আবার ব্যাক করবে মেটেরিয়ালের ভিতরে। আচ্ছা, তাহলে ডাইসেন্ট্রাইজড সোলার সেল, এটা হচ্ছে বাম দিকে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আমি এটার করেসপন্ডিং প্রসেস গুলো আমি এখানে দেখাচ্ছি। প্রথম হচ্ছে লাইট অ্যাবজর্পশন হবে। তাহলে লাইট অ্যাবজর্পশন হলে দেখেন যে সানলাইট এই এক্সাইটস ইলেকট্রনস ইন দ্য ডাই ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট টু এ হায়ার এনার্জি লেভেল, ঠিক আছে। তাহলে সানলাইট কি করবে এখানে আবার, এই ডাইটাকে হায়ার এনার্জি লেভেলে এই ইলেকট্রনটা যেটা ডায়ের ভিতরে যে ইলেকট্রন আছে সেটাকে একটা হায়ার এনার্জি লেভেলে এক্সাইট করবে, ঠিক আছে। তাহলে এই এক্সাইটেড ইলেকট্রনটা এখন কি করবে, ডাই থেকে এই মেসোপরাস লেয়ারে চলে যাবে, বা কন্ডাকশন ব্যান্ড অফ দ্য টাইটানিয়াম অক্সাইড যেটা মেসোপরাস লেয়ারে ছিল সেখান থেকে। আচ্ছা, সেই মেসোপরাস লেয়ার থেকে তারপরে ইলেকট্রনটা কোথায় যাবে, ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইডে যাবে, ঠিক আছে। ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইডে যাবে। ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড থেকে সে এখন বাইরে লোডে চলে যাবে, সেখান থেকে সে ইলেকট্রিক্যাল ওয়ার্ক করে আবার সে ফেরত আসবে কাউন্টার ইলেকট্রোডে। আচ্ছা, এখন এই যে ডাইটা যে ইলেকট্রনটাকে দিয়ে দিল, সে তো এখানে রিডিউসড হয়ে গেল। তাহলে ডাইটাকে আমার কি করতে হবে, রিজেনারেশন করতে হবে। তাহলে এই যে এখানে যেটা হচ্ছে, এই ডাইটাকে আবার ইলেকট্রনটা সে ক্যাপচার করবে, কোথা থেকে আসবে, ইলেকট্রোলাইটের রিয়াকশন থেকে। ইলেকট্রোলাইটে একটা অক্সিডেশন রিয়াকশন হবে, সেখান থেকে একটা ইলেকট্রন জেনারেট হবে, সেই ইলেকট্রনটা এখানে আসবে, সেটা কি করবে, ডাইকে দিবে, ঠিক আছে। এটা সম্ভবত রিডিউসড হবে, অক্সিডাইজড হওয়ার কথা না। অক্সিডাইজ মানে কি,
অক্সিডেশন মানে কি, দান না? ইলেকট্রন দানটাই তো মানে অক্সিডেশন। আর রিডাকশন তো হচ্ছে যেটা ইলেকট্রন গ্রহণ করা, এটা মোস্ট প্রবাবলি রিডিউসড হওয়ার কথা। আচ্ছা দেখ, এটা আপনি একটু চেক করে নিন, এটা রিডিউসড হওয়ার হতে হতে পারে। আর সোজা কথা হচ্ছে যে ইলেকট্রনটা হারানোর পরে সেই ইলেকট্রনটাকে আবার এখান থেকে রিস্টোর হচ্ছে এই রিঅ্যাকশনের ভিতর দিয়ে। আচ্ছা, আর ইলেকট্রোলাইট রিজেনারেশন। আচ্ছা, এই যে ইলেকট্রোলাইট যেটা যেটা ইলেকট্রনটা দিয়ে দিল, সেটা কি করবে? এই যে কাউন্টার ইলেকট্রন দিয়ে যে ইলেকট্রনটা ঢুকলো, সেই ইলেকট্রনটা আবার এখানে এসে ওই ইলেকট্রোলাইটটাকে ওই ওর হারানো ইলেকট্রনটাকে সে ফেরত দিবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা লেয়ারে ইলেকট্রন যেটা লস হচ্ছে সেটা আবার কাভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইলেকট্রন ট্রাভেলস থ্রু দ্য টাইটানিয়াম অক্সাইড টু দ্য টিস্যু এন্ড দেন এক্সটার্নাল সার্কিট এবং জেনারেট ইলেকট্রিক্যাল কারেন্ট। এখানে এই প্রসেসটাই দেখানো আছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডাইসেন্সিটাইজ সোলার সেলের ইয়া। আচ্ছা, এরপরে আসতেছে পেরোভস্কাইট সোলার সেল। আচ্ছা, পেরোভস্কাইট তো এটা খুবই হট টপিক এখন। পেরোভস্কাইটের কমার্শিয়াল অ্যাপ্লিকেশন আসতেছে। তো পেরোভস্কাইট নামটা আসলে কোথা থেকে আসছে? এবং দেখবেন যে পেরোভস্কাইটের কোনো স্পেসিফিক ম্যাটেরিয়াল কিন্তু না, এটা একটা ক্রিস্টাল স্ট্রাকচার। তো এই ক্রিস্টাল স্ট্রাকচারের নর্মালি যে পেরোভস্কাইট ম্যাটেরিয়াল গুলো বলি, অর্গানিক ইনঅর্গানিক পেরোভস্কাইট, এগুলো হচ্ছে আসলে একটা পেরোভস্কাইট স্ট্রাকচার থেকে আসতেছে। ঠিক আছে? এবং এই নামটা আসছে হচ্ছে একজন রাশিয়ান জিওগ্রাফি জিও জিওলো জিওলজিস্টের নাম থেকে বোধহয় আসছে। এটা হচ্ছে লিও লেভ পেরোভস্কি। ঠিক আছে? লেভ পেরোভস্কি তার এখান থেকে আসছে, এবং এটা সম্ভবত উরাল মাউন্টেনের ওদিকে প্রথম দিকে পাওয়া গেছে এই জন্য। আচ্ছা, তো এটা পেরোভস্কি স্ট্রাকচারটা হচ্ছে ABX3 স্ট্রাকচার, মাঝখানে এ অ্যাটম থাকবে, চারদিকে বি থাকবে, বা মাঝখানে বি থাকবে, চারদিকে এ থাকবে, এরকম। আর X3 হচ্ছে যে প্রত্যেকটা চারদিকে তিনটে এক্স অ্যাটম থাকবে। যাই হোক, তো এটা হবে নর্মালি একটা অর্গানিক ক্যাটায়ন, যেটা হচ্ছে মিথাইল অ্যামোনিয়াম বা ফরমামিডিনিয়াম এরকম। বি হচ্ছে একটা ইনঅর্গানিক ক্যাটায়ন হতে পারে, ইউজুয়ালি লেড হতে পারে। এবং তারপর যে X3 হচ্ছে এটা স্লাইটলি স্মলার হ্যালোজেন হ্যালোজেন থাকে। ঠিক আছে? আচ্ছা, ইউজুয়ালি ক্লোরাইড আয়োডাইড হয়। আচ্ছা, তো এটা আসলে অনেক ম্যাটেরিয়াল কম্পোজিশনই হতে পারে। যেমন এখানে আমরা একটা চার্ট দেখাইছি, চার্ট না ঠিক একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাইছি, যেখানে বিভিন্ন ব্যান্ড গ্যাপ, মানে পেরোভস্কাইট ম্যাটেরিয়াল বিভিন্ন বেস্ট পেরোভস্কাইট, লেড বেসড, টিন বেসড, জার্মেনিয়াম বেসড, অ্যান্টিমনি বেসড, বিসমাথ বেসড। তো এই যে এগুলো হচ্ছে সেই ইয়াগুলা, হ্যাঁ। এখানে সম্ভবত এই এটা সম্ভবত এক্স বোধহয় এই ইয়েটা, বিসমাথ নাকি এটা কোন লেট, এই যে এটা মানে বি ম্যাটেরিয়াল বেস বোধহয়, এগুলো বি ম্যাটেরিয়ালটার বিভিন্ন রকম বি ম্যাটেরিয়ালের জন্য, বি অ্যাটমের বিভিন্ন ইয়ার জন্য এগুলা। তো এগুলো হচ্ছে বিভিন্ন পেরোভস্কাইট ম্যাটেরিয়াল, তাদের করেসপন্ডিং ব্যান্ড গ্যাপ, এগুলো দেখানো আছে। ঠিক আছে? আচ্ছা, এটা আপনার এখানে দিচ্ছে, আপনার আরো পড়তে পারেন, যেমন এই যে কোন ইয়া থেকে এটা নেওয়া হয়েছে এটাও দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে, আপনি গেলে দেখতে পারবেন। আচ্ছা, পেরোভস্কাইটে এখানে আরেকটা ইয়া দেখানো হয়েছে যে দ্য ম্যাক্সিমাম ফোটন এনার্জি ইউটিলাইজেশন ডিফাইন এজ দ্য ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইড বাই দ্য অপটিক্যাল ব্যান্ড গ্যাপ। আচ্ছা, তার মানে এখানে আসলে ওপেন সার্কিট ভোল্টেজটা যদি আপনি ধরেন যে ওপেন সার্কিট ভোল্টেজ কত পাওয়া যাবে এবং একটা ব্যান্ড গ্যাপ কত, এটা রেশিও থেকে যদি আপনি দেখেন যে VOC বাই ইজি, তাহলে পেরোভস্কাইটের VOC বাই ইজি কিন্তু বেশ হাই। ঠিক আছে? এবং এটা আমাদের উদ্দেশ্য হবে VOC যেটাকে যত বাড়ানো যায়। ঠিক আছে? যত বাড়ানো যায় তত ভালো। তাহলে এটা আমার অ্যারাউন্ড 70%-এর মতো, সো এটা নট ব্যাড। যেখানে আমার সিলিকনেরটা হচ্ছে 80%, সো এটা 70%। ঠিক আছে? এদিকে গ্যালিয়াম আর্সেনাইড থিন ফিল্ম আছে, ক্রিস্টালাইন সিলিকনের চেয়ে এটা বেশি। তো এদিক থেকে মোটামুটি এটা ভালো। আচ্ছা, এখন আমরা দেখি পেরোভস্কাইটের স্ট্রাকচার গুলা কি। আচ্ছা, স্ট্রাকচার যদি আমরা দেখি, এটার স্ট্রাকচারটা নর্মালি কনভেনশনাল ম্যাটেরিয়ালের মতোই হয়, যেটা হচ্ছে যে আপনার ইলেকট্রোড থাকবে, হোল ট্রান্সপোর্ট লেয়ার থাকবে, তারপরে পেরোভস্কাইট থাকবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড, নর্মালি যেরকম থাকে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, বা ইনভার্টেড হতে পারে। ইনভার্টেড হলে আসলে ইলেকট্রনের জন্য যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ারটা উপরে যাবে, হোল ট্রান্সপোর্ট লেয়ারটা নিচে আসবে, এটা হচ্ছে ইনভার্টেড। তাহলে এটা হচ্ছে কনভেনশনাল, এটা হচ্ছে ইনভার্টেড। আর তবে প্রথম দিকে যখন পেরোভস্কাইট সোলার সেল গুলা মানে যখন রিসার্চ শুরু হয়েছিল, তখন যেটা ছিল এটা হচ্ছে একটা এখানে মাঝখানে একটা মেসোপোরাস স্ক্যাফোল্ড দেয়া হতো। এই মেসোপোরাস স্ক্যাফোল্ডটা কেন দেয়া হতো? এটা দেয়া হতো যে ইলেকট্রন ট্রান্সপোর্ট ক্যারেক্টারিস্টিক্সটাকে ইমপ্রুভ করার জন্য। কারণ মেসোপোরাস স্ক্যাফোল্ড মানে এখানে আসলে এরকম একটা ম্যাটেরিয়াল থাকবে যেটার মধ্যে পোরোসিটি বা পোর থাকবে। ঠিক আছে? তো এই পোরের ভিতর দিয়ে পেরোভস্কাইটটা ডিফিউজ হয়ে চলে যাবে। তার মানে আমরা বেশ কয়েকদিন আগে আমরা যখন ইয়ে পড়ছিলাম, এই যে কন্টাক্ট ডিজাইন পড়ছিলাম, ঠিক আছে? তো কন্টাক্ট ডিজাইনে আমরা একটা জিনিস বলছিলাম যে কন্টাক্টটাকে আপনি যদি বেরিড করে দেন, তাহলে কিন্তু একটা সারফেস এরিয়াটা বাড়বে, তখন সে বিভিন্ন দিক থেকে এসে এখানে ঢুকতে পারবে। তো মেসোপরাস লেয়ারটাও এরকম, যে এখানে আপনার যদি মেসোপরাস হয়, পোর্ট থাকে, তাহলে যেটা হবে
যে আপনার ইলেকট্রন গুলা মানে যেহেতু পেরোক্সাইডটা এখন এটার ভিতর দিয়ে ইনফিউজ হয়ে গেছে, ডিফিউজ হয়ে গেছে, সে বিভিন্ন জায়গা দিয়ে এই স্ক্যাফোল্ডে ঢুকে যাবে, বিভিন্ন জায়গা দিয়ে ইলেকট্রনটা স্ক্যাফোল্ডে ঢুকতে পারবে। অন দা আদার হ্যান্ড যদি এটা শুধুমাত্র প্ল্যানার হতো, তাহলে প্ল্যানার হলে কিন্তু আসলে আলটিমেটলি কি হতো, এইখানে আসতো, এখানে আসার পরে সে এখানে কন্ট্যাক্ট পাইতো বা ইলেকট্রন সিলেক্টিভ লেয়ার হতো। তো মেসোপরাসটা করাই হচ্ছে এই কারণে যেন, মেসোপরাসটার উদ্দেশ্যটাই হচ্ছে এটা করা যেন এটা এই ট্রান্সপোর্ট প্রপার্টিটা ভালো হয় বা সার্ফেস এরিয়াটা বাড়ানো হয়, ঠিক আছে। Although perovskites come from a seemingly different world of crystallography, যেটা crystallography, they can be incorporated very easily into a standard OPB অথবা other thin film, ঠিক আছে। The first perovskite solar cells were based on solid state dye-synthesis solar cell and use a mesoporous titanium oxide scaffold। আচ্ছা, মানে এটাকে চাইলে আমরা অন্যান্য টেকনোলজির সাথে এটাকে ইউটিলাইজ মানে ইয়া করতে পারি, হাইব্রিডাইজ করতে পারি বা কম্বাইন করতে পারি, যেটা আমরা অনেক সময় আপনি দেখবেন যে অনেক রকম পেরোক্সাইড আছে, যেটাকে সিলিকনের সাথে হাইব্রিড হিসাবে ইউজ করা যায় বা অন্যান্য ইয়ের সাথে ডাইসিনথেসাইজের সাথে করা যায় এরকম। আচ্ছা, এখন আমরা দেখি যে তাহলে মেসোপোরাস পেরোক্সাইড সোলার সেলটা কি আসলে, এটা আরেকটু ডিটেলস একটু দেখি। এটা যেটা হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের পেরোক্সাইড সোলার সেল, যেটা কম্বাইন করে কি, পেরোক্সাইডের স্ট্রেংথটা কি, পেরোক্সাইডের স্ট্রেংথটা হচ্ছে এটা লাইট অ্যাবজর্বিং প্রপার্টি ভেরি ভেরি গুড, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে বেশ স্ট্রং অ্যাবজর্বার অফ লাইট, সোলার স্পেকট্রাম। আর এটা আবার ট্রান্সপোর্ট প্রপার্টি অত ভালো না। তাহলে এখানে মেসোপোরাস ক্যাফোল্ডটা কি করবে, তার ট্রান্সপোর্ট বেনিফিটটা প্রোভাইড করবে। তাহলে এখানে ব্রেকডাউনটা কি, perovskite material, the active layer of the solar cell is made of perovskite material, usually hybrid organic inorganic compound, যেমন হচ্ছে মিথাইল অ্যামোনিয়াম লিড আয়োডাইড, ঠিক আছে, লেড আয়োডাইড। আর perovskites আর নোন ফর দেয়ার হাই লাইট অ্যাবজর্পশন, এক্সিলেন্ট চার্জ ক্যারিয়ার মোবিলিটি অ্যান্ড টিউনেবল ব্যান্ড গ্যাপ। আচ্ছা, তাহলে এগুলো সবই গেল, তাদের এই প্রপার্টি গুলো ভালো। এখন মেসোপোরাস স্ক্যাফোল্ডটা কেন ইউজ করবো? A mesoporous layer, typically made of materials like titanium oxide or other metal oxide, is used to provide a high surface area structure। এই যে হাই সার্ফেস এরিয়া স্ট্রাকচারটা সে প্রোভাইড করবে। আচ্ছা, this porous network allow perovskites to infiltrate and adhere effectively, increasing the interface area of charge separation and enhancing light absorption। আচ্ছা, তাহলে এখানে সে একই সাথে চার্জ সেপারেশনটা তো হেল্প করবে সার্ফেস এরিয়া বাড়ানোর মাধ্যমে, এবং সে লাইট অ্যাবজর্পশনে হেল্প করবে, হয়তো সে এখানে লাইটটাকে আবার রিফ্লেক্ট করে দিবে এআরসির মতো, ঠিক আছে। এটা হচ্ছে একটা সুবিধা। তাহলে এটার লেয়ার স্ট্রাকচারটা এরকম, ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড থাকবে, তারপরে কম্প্যাক্ট লেয়ার যেটা হচ্ছে মেসোপরাস স্ক্যাফোল্ড সেটা, তারপরে ও আচ্ছা, কম্প্যাক্ট লেয়ার বলতে আসলে এটা না, সরি, কম্প্যাক্ট লেয়ারটা হচ্ছে যে ইটিএল বা ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার সেটা। আচ্ছা, তারপরে থাকবে মেসোপরাস স্ক্যাফোল্ড, যেটা হচ্ছে ওই যে সার্ফেস এরিয়া বাড়াবে ট্রান্সপোর্টের জন্য। তারপরে তারপরে পেরোক্সাইডটা থাকবে, আহ, এটা আসলে মেসোপরাস লেয়ার বলতে পুরোটাই বোঝানো আছে, মানে এই যে এটা আর হচ্ছে এই পারস্কাইটটা, এই দুটাকে মিলিয়ে আসলে মেসোপরাস বলছে। আচ্ছা, তারপরে এইচটিএল থাকবে, স্পাইরোমিটেড বা অন্যান্য অর্গানিক ইনঅর্গানিক এইচটিএল হতে পারে। তারপরে মেটাল ইলেকট্রোড থাকবে, ঠিক আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে লাইট অ্যাবজর্ব হবে পেরোক্সাইটে, এটা যে এক্সাইটন জেনারেট করবে। এক্সাইটন মানে হচ্ছে বাউন্ড ইলেকট্রন হোল পেয়ার, যেটা হচ্ছে এক্সাইটন, বা যতক্ষণ পর্যন্ত তারা বাউন্ড আছে তখন হচ্ছে এক্সাইটন। আচ্ছা, চার্জ সেপারেশন হবে। তারপরে যেটা হচ্ছে এই ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হলো, সেটাকে চার্জ সেপারেট করতে হবে, ইলেকট্রন গুলাকে মেসোপোরাস স্ক্যাফোল্ড দিয়ে ইনজেক্ট করে ওদের থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার দিয়ে বের করে ফেলতে হবে, হোল গুলাকে অপোজিট দিক দিয়ে বের করে নিতে হবে, ঠিক আছে। বা হোল আসলে হোল মুভ করবে না, মানে ইলেকট্রনটা কাজটা করে এসে আবার ওই দিক থেকে অপোজিট দিক দিয়ে ভ্যালেন্স বেল্টে ঢুকবে। আচ্ছা, তাহলে এখন প্ল্যানার আর মেসোপোরাস পারস্কেটের যে অ্যাডভান্টেজ বা তাদের ডিফারেন্সটা কি, এটা একটু দেখি। চার্জ সেপারেশনটা এখানে হাই মেসোপরাসের ক্ষেত্রে, ডিউ টু ইনক্রিজ সার্ফেস এরিয়া, আর হুম এখানে হুম লো ডিউ টু রিডিউস সার্ফেস এরিয়া। লাইট হারভেস্টিংটাও এখানে ভালো, কারণ এখানে লাইট স্ক্যাটারিংটা হবে। এখানে মডারেট, এটা ডিপেন্ড করে ডিপেন্ডিং অন দ্য প্যারাসাইট কোয়ালিটি। ইউনিফর্মিটি হচ্ছে বেটার ইনফিল্ট্রেশন এন্ড কাভারেজ, কারণ যেহেতু মেসোপরাস লেয়ার আছে, সো এখানে ইউনিফর্মিটিটা বেটার পাওয়া যাবে। এবং এখানে ফিল্ম ডিফেক্টস হতে পারে, এই ফিল্ম ডিফেক্টসের কারণে এখানে ইউনিফর্মিটিটা ভালো হবে না। চার্জ ট্রান্সপোর্ট হচ্ছে এফিশিয়েন্ট পাথওয়েজ, এবং চার্জ ট্রান্সপোর্টটা এফিশিয়েন্ট হবে, কারণ যেহেতু এখানে ওই যে সার্ফেস এরিয়াটা বাড়তেছে, স্ক্যাফোল্ডের ভিতর দিয়ে ডিফিউজ হয়ে যাচ্ছে, সো ইলেকট্রন ইজিলি এখানে কালেক্ট হতে পারবে। আর এখানে যেটা হচ্ছে যে লিমিটেড বাই প্যারোক্সাইড ফিল্ম কোয়ালিটি চার্জ ট্রান্সপোর্টটা। আচ্ছা, স্টেবিলিটিটা হায়ার থার্মাল এন্ড মেকানিক্যালি স্টেবল এটা, আর এটা হচ্ছে পটেনশিয়ালি লোয়ার, মানে এটার স্টেবিলিটিটা কম্পারেটিভলি লোয়ার।
কিন্তু এটা একটা সমস্যা আছে, যেটা হচ্ছে ফ্যাব্রিকেশন কমপ্লেক্সিটি। এটা অনেকগুলো মোর স্টেপ লাগবে, কারণ এখানে আমি মেসোপরাস লেয়ার ক্রিয়েট করতেছি, সেখানে সিন্টারিং করতে হবে, এরকম আরো স্টেপস লাগবে। এটা সিম্পলার এবং চিপার। এবং আরেকটা সমস্যা যেটা পেরোক্সাইটের, এই যে মেসোপরাস পেরোক্সাইটের সমস্যা, সেটা হচ্ছে হাই টেম্পারেচারে এটা এটার মানে হাই টেম্পারেচার স্টেপস লাগে এখানে। কোন একটা ম্যানুফ্যাকচারিং এ যদি হাই টেম্পারেচার স্টেপস লাগে, তাহলে এটার কস্ট বেড়ে যায়, ঠিক আছে। হাই টেম্পারেচার স্টেপস এর জন্য এটা, এবং এটা আরেকটা সমস্যা হচ্ছে যে মেসোপরাস স্ক্যাফোল্ডটা অ্যাড করার, সেটা হচ্ছে এটা ইউভি স্টেবিলিটি নাই। মানে ওই যে ব্লু লাইটে ইউভি ডিগ্রেডেশন হয়। আরেকটা যে স্টেবলার রনস্কি এফেক্ট, স্টেবলার রনস্কি এফেক্ট যেটা পড়ছিলাম আমরা পেরোক্সাইটের ক্ষেত্রে, যেখানে আমরা যে হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন প্রেসিপিটেশন করছিলাম, সেটা ইউভি দিয়ে এটা আবার হাইড্রোজেন প্রেসিপিটেশনটা হয়ে যাচ্ছিল, বন্ডগুলো ভেঙে যাচ্ছিল। এরকম এখানে ইউভি ইনস্টেবিলিটি থাকতে পারে। এবং এই কারণে এগুলোকে আসলে এখন বাদ দিয়ে প্ল্যানার, কারণ প্ল্যানার আর্কিটেকচারে এখন অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়, তো এখন প্ল্যানার ইউজ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে অর্গানিক। অর্গানিক বলতে এটা বোঝা যাচ্ছে এটা জৈব যৌগ। অর্গানিক সোলার সেল মানে হচ্ছে এটা অর্গানিক ফটোভোল্টাইক ম্যাটেরিয়াল দিয়ে বানানো হবে, এবং এগুলো নর্মালি এটা সুবিধাটা হচ্ছে এটা লাইট ওয়েট, ফ্লেক্সিবল, এবং পটেনশিয়ালি ইনএক্সপেন্সিভ টু ম্যানুফ্যাকচার। তার মানে লাইট ওয়েট ফ্লেক্সিবল মানে এটা আপনি পোর্টেবল ডিভাইস ইউজ করতে পারবেন, ফ্লেক্সিবল হওয়ার কারণে এটাকে আপনি চাইলে ব্যান্ড করতে পারবেন, বা ওয়ারেবল ফটোভোল্টাইক্স এর মতো ইউজ করতে পারবেন। তো এটা একটা সুবিধা আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা এগুলো এই সুবিধাগুলোর কারণে এটাকে আমরা প্রমিজিং অল্টারনেটিভ টু ট্রেডিশনাল সিলিকন বেস সোলার সেল আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা কি ফিচার গুলা কি কি? অর্গানিক ম্যাটেরিয়াল থাকবে, এটা হচ্ছে যেহেতু নামই অর্গানিক, এটা অর্গানিক ম্যাটেরিয়াল থাকবে। এবং এখানে আসলে তাদের এটা আসলে পাই কনজুগেটেড সিস্টেম হয়, যে এখানে যেটা হচ্ছে যে যেহেতু অর্গানিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেহেতু কোভ্যালেন্ট বন্ডই থাকে বেশি, সো অর্গানিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড থাকলে এটা পাই কনজুগেটেড সিস্টেম, সো ইলেকট্রন গুলো ডিলোকালাইজড হবে, ঠিক আছে, এনাবলিং দ্য অবজর্পশন অফ সানলাইট অ্যান্ড চার্জ ট্রান্সফার। আচ্ছা, আর এটা নর্মালি থিন ফিল্ম স্ট্রাকচার হয়। তাহলে এটার ম্যাটেরিয়াল ইউজেস কমবে, লাইট ওয়েট হবে, ফ্লেক্সিবল হবে। তারপর হচ্ছে টিউনেবল প্রপার্টি। টিউনেবল প্রপার্টি হচ্ছে যে ব্যান্ড গ্যাপটা যদি কেমিক্যালি টিউন করা যায়, তাহলে ব্যান্ড গ্যাপটাকে আমি কেমিক্যালি টিউন করতে পারবো। কেমিক্যালি টিউন করা বলতে মোস্ট প্রবাবলি এটার ইয়েটা, এটা হতে পারে আইদার এই কেমিক্যাল কম্পোনেন্ট চেঞ্জ করে হতে পারে, বা হয়তো অন্য কোনো ভাবে ডোপিং করে হতে পারে। তো the band gap of the organic material can be chemically tuned to optimize light absorption across different wavelengths. আচ্ছা, এখন এটা স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে এটা একটা সাবস্ট্রেট থাকবে, কারণ যেহেতু এটা ফ্লেক্সিবল এবং থিন ফিল্ম, এটাকে একটা মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য একটা সাবস্ট্রেট লাগবে। যেমন সাবস্ট্রেট হতে পারে পিইটি বা রিজিড গ্লাস। এটা কিন্তু কোনো ইলেকট্রিক্যাল পার্টে এটা কাজ নেই, এটা হচ্ছে জাস্ট মেকানিক্যাল সাপোর্ট দিবে। আচ্ছা, ট্রান্সপারেন্ট ইলেকট্রোড, তারপরে অবশ্যই ট্রান্সপারেন্ট ইলেকট্রোড লাগবে, যাতে করে লাইটটা ওই ট্রান্সপারেন্ট ইলেকট্রোড ভিতরে ঢুকতে পারে, যেমন ইন্ডিয়াম টিন অক্সাইড বা আইটিও হতে পারে। তারপরে হচ্ছে হচ্ছে আমার হোল ট্রান্সপোর্ট লেয়ার। হোল ট্রান্সপোর্ট লেয়ারটা হতে পারে হোল এক্সট্রাকশনের জন্য, এবং ইলেকট্রনটাকে ব্লক করবে, এটা পিডট হতে পারে, পিএসএস হতে পারে। আচ্ছা, তারপর অ্যাক্টিভ লেয়ারটা হচ্ছে, এবং অ্যাক্টিভ লেয়ার আসলে দুই ধরনের ইয়া থাকে এই ইয়াতে। এটা কেন দুইটা দুইটা ম্যাটেরিয়াল থাকে এটা আমি বলতেছি। একটা থেকে বলা হয় ইলেকট্রন রিচ অর্গানিক ম্যাটেরিয়াল, যেটাকে বলা হচ্ছে ডোনর, আর একটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট অর্গানিক ম্যাটেরিয়াল, এটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টর, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুই ধরনের অর্গানিক ম্যাটেরিয়াল এখানে থাকবে আমার অ্যাবজর্বারে বা অ্যাক্টিভ লেয়ারে। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডোনর অ্যাকসেপ্টর ব্ল্যান্ড, ঠিক আছে, ডোনর অ্যাকসেপ্টর ব্ল্যান্ড। আচ্ছা, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে উল্টাটা করা, যে ইলেকট্রনকে প্রোভাইড যেতে দিবে, হোলকে ব্লক করে। আর তারপরে ফাইনালি মেটাল ইলেকট্রোড তো থাকবেই। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে? প্রথমে তো লাইট অ্যাবজর্ব করবেই, যে লাইট যখন অ্যাবজর্ব হবে তখন ইলেকট্রন হোল পেয়ার, ডোনর ম্যাটেরিয়ালে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে, তার মানে একটা এক্সাইটন ক্রিয়েট হবে। এবং এক্সাইটন মানে হচ্ছে বাউন্ড ইলেকট্রন হোল পেয়ার, এক্সাইটন ডিফিউশন। আচ্ছা, এক্সাইটনটা তাহলে ডোনর অ্যাকসেপ্টর ইন্টারফেসে আসবে। এই ডোনর অ্যাকসেপ্টর ইন্টারফেসে আসার পরে সেখান থেকে যেটা হবে, এক্সাইটন ডিকাপলিং করা হবে, বা এক্সাইটনটাকে ডিসঅ্যাসোসিয়েট করা হয়, যেটাকে বলা হয়, বা ডিকাপল করা হয়। তার মানে ওখানে এখন আর শুধুমাত্র এক ধরনের চার্জকে, তার ইলেকট্রনকে সে অ্যাকসেপ্টর নিয়ে নিবে, হোলকে যাইতে দিবে না, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে যে এই যে অ্যাকসেপ্টরে যখন ইলেকট্রনটা চলে আসলো, তাহলে সে পিছনে হোলটাকে রেখে আসলো, এখন সে ডিকাপল হয়ে গেল হোল থেকে, তখন আর সে এক্সাইটন থাকলো না। আর এই যে হোলটা অ্যাকসেপ্টরে চলে আসলো, তখন সরি, ইলেকট্রনটা অ্যাকসেপ্টরে চলে আসলো, ইলেকট্রনটা তারপরে রেসপেক্টিভ ট্রান্সপোর্ট লেয়ার দিয়ে বাইরে চলে যাবে, হোলটা রেসপেক্টিভ ট্রান্সপোর্ট লেয়ার দিয়ে বাইরে চলে যাবে।
বাইরে চলে যাবে না, মানে এই হোলটা আসলে ইউজ মানে অ্যাকসেপ্ট করবে ইলেকট্রনকে ওখান থেকে। আচ্ছা, আর চার্জ কালেকশন তো বোঝাই যাচ্ছে যে চার্জ আর কালেক্টেড অ্যাট দ্য ইলেকট্রোডস জেনারেটিং এক্সটার্নাল কারেন্ট। আচ্ছা, এখন আমরা এখানে বলি যে কেন এখানে দুইটা ডোনর আর অ্যাকসেপ্টর দরকার হয়। আচ্ছা, তাহলে এখানে তো বোঝা যাচ্ছে যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করার জন্য আমার হোমোলুমোর যে ডিফারেন্সটা এটা তাকে দিতে হবে, মানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল আর লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটালের যে ডিফারেন্সটা সেটা তাকে দিতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে তাহলে এই যে আমরা তো নর্মালি জানি যে এই যে ইলেকট্রন হোল পেয়ার যখন জেনারেট হয় তারা যেহেতু অপোজিটলি চার্জ, তারা একটা একটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, বা তারা একটা ইলেকট্রিক ফিল্ড দ্বারা তারা একটা একটার সাথে কি হবে, ইন্টারাকশন করবে। ঠিক আছে, তাহলে ডিউ টু অপোজিট চার্জ অফ দ্য ইলেকট্রন হোল দে বিকাম অ্যাট্রাক্টেড অ্যান্ড ফর্ম ইলেকট্রন হোল পেয়ার। এই ইলেকট্রন হোল পেয়ারটাকে আমরা বলি এক্সাইটন। ঠিক আছে। আচ্ছা, এখন কিন্তু সমস্যা হচ্ছে আমার তো ইলেকট্রন হোল পেয়ারকে একসাথে রাখলে আমি এটা দিয়ে কোনো ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করতে পারবো না, এদেরকে সেপারেট করতে হবে। এখন এই সেপারেশনটা কিভাবে হবে? নর্মালি এই যে এক্সাইটনটা আমাদের যে নর্মাল কনভেনশনাল সোলার সেলে যেটা হয় ইনঅর্গানিক সেমিকন্ডাক্টর, সেখানে যেটা হচ্ছে যে ইনঅর্গানিক সেমিকন্ডাক্টরের ডাইলেকট্রিক স্ট্রেংথটা অনেক হাই থাকে। তো ইনঅর্গানিক সেমিকন্ডাক্টরের ডাইলেকট্রিক স্ট্রেংথ অনেক হাই হওয়ার কারণে এই যে তাদের যে এই যে বাইন্ডিং স্ট্রেংথটা ইলেকট্রন আর হোলের মধ্যে এক্সাইটন বাইন্ডিং স্ট্রেংথ, বা তাদের যে মানে চার্জটা যে স্ক্রিন হয়ে যায় মোস্টলি এই হাই ডাইলেকট্রিক স্ট্রেংথের কারণে, এই চার্জের যে এফেক্টটা তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা এটা স্ক্রিন হয়ে যাচ্ছে। এবং নর্মালি এই বাইন্ডিং ফোর্সটা থাকে বা বাইন্ডিং এনার্জিটা, এই যে এক্সাইটন বাইন্ডিং এনার্জি, এটা নর্মালি থার্মাল এনার্জি, বা এটা হচ্ছে যে নর্মালি রুম রুম টেম্পারেচারে যে থার্মাল এনার্জি কেটি সেটার কাছাকাছি থাকে। ঠিক আছে, তো এই স্মল বাইন্ডিং এনার্জির কারণে যে দেখা যাচ্ছে যে ইলেকট্রন যে তার যে থার্মাল এক্সাইটেশন, সে ফোনন থেকে যে এক্সাইটেশন পায় এটা দিয়ে সে এই বাইন্ডিং এনার্জিটাকে ওভারকাম করে চলে যেতে পারে। So তার এখানে আসলে ওইটার কোনো সমস্যা হয় না। তাহলে এখানে এই এক্সাইটনটাকে ডিসোসিয়েট করা বা ডিকাপল করা এখানে ইজি কনভেনশনাল ইনঅর্গানিক ম্যাটেরিয়ালে। বাট অর্গানিকের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে অর্গানিকের ডাইলেকট্রিক স্ট্রেংথ কম বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কম। তো এখানে আসলে বাইন্ডিং এনার্জিটা অনেক হাই। তো বাইন্ডিং এনার্জিটা নর্মালি 0.3 থেকে 0.5 ইলেকট্রন ভোল্ট হবে। তাহলে এখানে এক্সাইটনটাকে ডিকাপল করা এতটা সোজা হবে না, থার্মাল এনার্জি দিয়ে আমি এটাকে ডিকাপল করতে পারবো না। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাদেরকে এমন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, একটা অফসেট ক্রিয়েট করতে হবে যে না ইলেকট্রন দেখবে যে এদিক থেকে তার জন্য যাওয়া যাবে, কিন্তু ইলেকট্রন উল্টো দিক থেকে আবার এখানে আসতে পারবে না, আবার হোলও কি করতে পারবে না, হোল এদিক থেকে এদিকে যেতে পারবে না, হোল এদিক থেকে এদিকে, এটা একটা সিলেক্টিভ লেয়ারের মতো। ঠিক আছে, সিলেক্টিভ কন্ট্যাক্টের মতো। তাহলে এটা যেটা করবে যে এই ব্যান্ড অফসেটের কারণে দেখা যাবে যে অনলি ওয়ান টাইপ অফ ক্যারিয়ার ক্যান মুভ ইন ওয়ান ডিরেকশন। ঠিক আছে, তাহলে এটাকে যেটা বলা হচ্ছে যে এই যে তাদের যে স্ট্রং বাইন্ডিং এনার্জি এটাকে ওভারকাম করার জন্য আমরা দুইটা ডিফারেন্ট অর্গানিক সেমিকন্ডাক্টর ইউজ করবো। ঠিক আছে, অর্গানিক ফটোভোলটাইক্স, এবং তাদের যে এনার্জি লেভেলের যে ডিফারেন্সটা এটা হচ্ছে তাদের অফসেট। ঠিক আছে, এবং এই অফসেটটা অবশ্যই গ্রেটার দেন কি হতে হবে, এই যে বাইন্ডিং এনার্জি থেকে। এই বাইন্ডিং এনার্জি থেকে যদি অফসেটটা বেশি হয় তাহলে ইজিলি এটা কি হবে, অ্যাক্সিডেন্ট গুলা ডিসোসিয়েট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাট দ্য ইন্টারফেস। আর এই যে এখানে বলা আছে যে এক্সাইটন কিভাবে ডিসোসিয়েট হচ্ছে, তাহলে অর্গানিক সেমিকন্ডাক্টর গুলাকে যারা ইলেকট্রন দিয়ে দিচ্ছে তাদেরকে বলবো আমরা ডোনর, আর যারা ইলেকট্রন নিচ্ছে তারা হচ্ছে অ্যাকসেপ্টর। এখানে আবার একটু ভিজুয়ালি দেখানো হয়েছে যে ইলেকট্রন দেখো, এখানে দেখেন যে ইলেকট্রন হোল পেয়ার ফোটন পড়তেছে, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হওয়ার পরে কি হচ্ছে, এখান থেকে এই যে ইলেকট্রন গুলো এদিকে চলে যাচ্ছে, হোল গুলো এদিকে চলে আসতেছে। এই এগুলো হচ্ছে বেসিক স্টেপস। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখি এটা হচ্ছে কোয়ান্টাম ডট সোলার সেল। কোয়ান্টাম ডট সোলার সেলের যেটা মানে ইয়েটা হচ্ছে, এটা কি ফিচারটা হচ্ছে এখানে একটা কোয়ান্টাম কনফাইনমেন্ট হবে, মানে কোয়ান্টাম ওয়েল কোয়ান্টাম ডট। কোয়ান্টাম ওয়েল কি, এটা একটা 2D কনফাইনমেন্ট, আর কোয়ান্টাম ডট হচ্ছে একটা 0D কনফাইনমেন্ট, তার মানে এখানে ইলেকট্রন কোনো ডিরেকশনে মুভ করতে পারবে না। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম ডট সোলার সেল এটা একটা নেক্সট জেনারেশন সোলার সেল। Normally, quantum dots are nanoscale semiconductor particle with unique electronic properties due to the quantum confinement. এবং এটা সুবিধাটা হচ্ছে যে কোয়ান্টাম ডট গুলা তাদের সাইজের উপর ডিপেন্ড করে তাদের কালার বা তারা কোন রিফ্লেক্টিভিটি অ্যাবজর্পটিভিটি প্রপার্টি গুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এবং তাদের কনফাইনমেন্টের ইয়েটাও চেঞ্জ হয়ে যায়, মানে এনার্জি লেভেল গুলাতে যে ব্যান্ড স্ট্রাকচার হবে সেগুলো চেঞ্জ হবে। তাহলে মানে এটা আমি ইজিলি তাহলে আমি কি করতে পারবো, কোয়ান্টাম ডট দিয়ে আমি তার ইলেকট্রিক্যাল এবং অপটিক্যাল প্রপার্টি গুলাকে টিউন করতে পারবো। ঠিক আছে, তাহলে কি ফিচার গুলা কি, এটা কি ফিচার হচ্ছে একটা কোয়ান্টাম কনফাইনমেন্ট থাকবে, এটা হচ্ছে তার কি ফিচার, যে
যেহেতু কোয়ান্টাম ডটের ভিতরে ইলেকট্রনের মোশনটা রেস্ট্রিক্টেড, তাহলে এটা ডিসক্রিট এনার্জি লেভেল ক্রিয়েট করবে। তার মানে এই ডিসক্রিট এনার্জি লেভেল গুলোকে চাইলে আমি টিউন করতে পারবো। ঠিক আছে, দিস অ্যালাউজ দ্য ম্যাটেরিয়ালস ব্যান্ড গ্যাপ টু বি টিউনেবল বাই অল্টারিং কোয়ান্টাম ডট সাইজ। তাহলে নর্মালি স্মল কোয়ান্টাম ডটের হাই ব্যান্ড গ্যাপ থাকবে, আর লার্জ কোয়ান্টাম গ্যাপে মানে লার্জ সাইজের কোয়ান্টাম ডট গুলো থাকবে লো স্মল ব্যান্ড গ্যাপ। আচ্ছা, ব্রড অ্যান্ড টিউনেবল অ্যাবজর্পশন থাকবে, এবং কোয়ান্টাম ডটস গুলো অবশ্যই একটা ওয়াইড স্পেকট্রামে লাইট অ্যাবজর্ব করতে পারবে, ফ্রম আল্ট্রাভায়োলেট টু ইনফ্রারেড, ইউজিং কোয়ান্টাম ডটস অফ ডিফারেন্ট সাইজেস। আচ্ছা, তারপর হচ্ছে মাল্টিপল এক্সাইটন জেনারেশন। আচ্ছা, মাল্টিপল এক্সাইটন জেনারেশন করতে পারবে, যেটা হচ্ছে যে কোয়ান্টাম ডটস ক্যান জেনারেট মাল্টিপল এক্সাইটন হোল পেয়ার ফ্রম এ সিঙ্গেল হাই এনার্জি ফোটন। আচ্ছা, তার মানে এখানে যেটা হচ্ছে যে আসলে আমরা ওখানে যেটা বলতেছিলাম যে একটা থেকে একটা হোল পেয়ারই জেনারেট হবে, এখানে কোয়ান্টাম ডট গুলাকে মাল্টিপল ইলেকট্রন হোল পেয়ার একটা ইয়ে থেকেই করা পসিবল। ঠিক আছে, সিঙ্গেল হাই এনার্জি ফোটন থেকে করা পসিবল। এটা কিভাবে করে, এটা হয়তো ইম্প্যাক্ট আয়নাইজেশনের থ্রোতে হতে পারে বা অন্য কোনো ভাবে হতে পারে, এটা আমরা এখানে ডিসকাস করতেছি না। আচ্ছা, সলিউশন প্রসেসিবিলিটি। আচ্ছা, এটার একটা সুবিধা হচ্ছে যেটা খুবই মানে কস্ট এফেক্টিভলি এটাকে ইয়া করা যায়, ম্যানুফ্যাকচার করা যায়। এটা কোনো মানে হাইলি এক্সপেন্সিভ টেকনিক লাগে না। অনেক সময় দেখা যাচ্ছে যে স্পিন কোটিং করে, আমি নিজ পিছনে কিছুক্ষণ পর একটা পেপারের লিঙ্ক দিয়ে দেখাবো, সেখানে তারা পেরোভস্কাইট কোয়ান্টাম ডট সোলার সেল দেখাইছে যে স্পিন কোটিং করে। ঠিক আছে, সেটা লো প্রোডাকশন কস্ট। আচ্ছা, তো এটা কি থাকবে, এটার একটা সাবস্ট্রেট থাকবে আগের মতোই, যেটা মেকানিক্যাল সাপোর্ট দিবে। তারপরে তো যে ট্রান্সপারেন্ট কন্ডাক্টিভ ইলেকট্রোড থাকবে, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার থাকবে, তারপর অ্যাক্টিভ লেয়ার বা অ্যাবজর্বার লেয়ার যেটা হচ্ছে কোয়ান্টাম ডট থাকবে। এই কোয়ান্টাম ডটটাই হচ্ছে আমার অ্যাবজর্ব করবে লাইটটাকে। ঠিক আছে, তারপর হোল ট্রান্সপোর্ট লেয়ার, তারপর মেটাল ইলেকট্রন। তাহলে এখানে জাস্ট অ্যাবজর্বারটা ইনস্টেড অফ নর্মাল কনভেনশনাল ম্যাটেরিয়াল, এটা হচ্ছে লো ডাইমেনশনাল ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে কোয়ান্টাম ডট। আচ্ছা, তাহলে ওয়ার্ক প্রিন্সিপালটা আগের মতোই, যে কোয়ান্টাম ডট ইনসিডেন্ট লাইট অ্যাবজর্ব করবে, তারপরে এবং এটা ডিপেন্ড করবে যে তার অ্যাবজর্পটিভিটিটা কেমন হবে, এটা কোয়ান্টাম ডটের সাইজের উপর ডিপেন্ড করবে। তাহলে এটা স্পেকট্রালি আমি টিউন করতে পারবো তার অ্যাবজর্পটিভিটিটা এই কোয়ান্টাম ডটের সাইজটাকে চেঞ্জ করে। তারপর এক্সাইটন জেনারেশন, তাহলে এক্সাইটন জেনারেট হবে এবং ডিসোসিয়েশন হবে, যে সানলাইটটা যখন অ্যাবজর্ব হবে কোয়ান্টাম ডটে, তখন সে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে, তখন তার এক্সাইটন বাউন্ড ইলেকট্রন হোল পেয়ার। আর তারপর এক্সাইটন গুলো সেপারেট হয়ে যাবে ইন্টারফেসে এসে, ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার আর হোল ট্রান্সপোর্ট লেয়ারের কাছাকাছি যখন আসবে, তখন ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ারে ইলেকট্রন চলে যাবে, হোল ট্রান্সপোর্ট লেয়ারে হোল চলে যাবে। ঠিক আছে, তখন তারা সেপারেট হয়ে গেল। আচ্ছা, তারপর ইলেকট্রন থেকে ইটিএল থেকে এটা কন্ট্যাক্টে, ট্রান্সপারেন্ট কন্ট্যাক্টে যাবে, আর এইচটিএল থেকে হোল যাবে মেটাল ইলেকট্রোডে। এইভাবে চার্জ কালেকশন হবে, ট্রান্সফার আর কালেকশন হবে। তারপর তারা ইলেকট্রিক মানে রোডের ভিতরে কাজ করার পরে তারা আবার রিটার্ন করবে, ব্যাক করবে। আচ্ছা, তাহলে এটা অ্যাডভান্টেজটা কি, হাই এফিসিয়েন্সি পটেনশিয়াল। যেহেতু আমার এখানে মাল্টিপল এক্সাইটন আমি জেনারেট করতে পারবো একটা হাই এনার্জি ফোটন থেকে, এবং ব্যান্ড গ্যাপটা টিউনেবল, তাহলে এটা অবশ্যই একটা থিওরিটিক্যাল এফিসিয়েন্সি অনেক হাই হতে পারে, এবং এক্সিডিং 60% থিওরিটিক্যাল এফিসিয়েন্সি। ব্রডব্যান্ড অ্যাবজর্পশন হতে পারে, কোয়ান্টাম ডট গুলাকে আমরা যেহেতু তার সাইজটা চেঞ্জ করে আমরা তার অ্যাবজর্পশন প্যাটার্নটা চেঞ্জ করতে পারি, সেটা একটা ব্রড ব্যান্ডে তার রেসপন্সটা আমরা পাবো। এবং এটা আসলে কলয়েডাল কোয়ান্টাম ডট আমরা কিছুক্ষণ পরে পড়বো, যে কলয়েডাল কোয়ান্টাম ডটের যেটা সুবিধাটা, এটা হচ্ছে আমরা একই ম্যাটেরিয়ালের ভিতরে বিভিন্ন সাইজের কোয়ান্টাম ডট রাখতে পারি। তো বিভিন্ন সাইজ হচ্ছে বিভিন্ন রেঞ্জে, ওয়েভলেন্থের রেঞ্জে অপটিমাইজ হবে তার অ্যাবজর্পশনটা। তো এইভাবে আমরা একটা বেশ হাইলি অ্যাবজর্বিং অ্যাবজর্বিং এবং ওয়াইড পলিক্রোমাটিক ওয়া অ্যাবজর্বার ডিজাইন করতে পারবো। ঠিক আছে, এবং লো কস্ট, এটার যেহেতু বললাম যে ফেব্রিকেশন প্রসেসটা লো কস্ট, ইনএক্সপেন্সিভ, এবং এটা স্কেলেবিলিটি করা যাবে ইজিলি, এটাকে অনেক ছোট থেকে বড় সাইজে বানানো যাবে। ফ্লেক্সিবল অ্যাপ্লিকেশন, এবং এটা ফ্লেক্সিবল সাবস্ট্রেটে এবং লাইট ওয়েট হওয়াতে, এবং এটা লাইট ওয়েট এবং এটাকে চাইলে ফ্লেক্সিবল সাবস্ট্রেটের উপর ডিপোজিট করা যায়। সো এটা পোর্টেবল ইলেকট্রনিক্স, ওয়ারেবল ডিভাইস, বিভিন্ন বিল্ডিং ইন্টিগ্রেটেড পিভি এগুলোতে ইউজ করা যাবে। ঠিক আছে, এবং এটাকে চাইলে টেন্ডেম সোলার সেল ইউজ করা যাবে এটাকে। এই জন্য এটা হচ্ছে টেন্ডেম সোলার সেল ইউজ করলে এটা ওভারঅল পারফরমেন্সটাকে আরো ইমপ্রুভ করবে। আচ্ছা, এখন একটা চ্যালেঞ্জ কি কি আছে, চ্যালেঞ্জের মধ্যে একটা হচ্ছে টক্সিসিটি। টক্সিসিটিতে অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। এবং আপনারা যখন পেরোভস্কাইট সোলার সেল পড়বেন দেখবেন যে লেড ফ্রি পেরোভস্কাইট, তারপরে এগুলো অনেক কিছু আছে যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ইউজ করা নিয়ে রিসার্চ হয়। তো এরকম যেটা হচ্ছে যে যখন যদি কোয়ান্টাম ডটটা যদি কোনো ধরনের বিষাক্ত ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, যেমন ক্যাডমিয়াম বা লেড, তাহলে এটা অবশ্যই ডিসপোজ করার সময় এটা এনভায়রনমেন্টাল এবং হেলথ হ্যাজার্ড ক্রিয়েট করবে, যেহেতু এগুলো টক্সিক। স্টেবিলিটির একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে এটা ডিগ্রেডেশন হতে পারে, এক্সপোজ টু এয়ার, ময়েশ্চার, লাইট, এগুলো বিভিন্ন কারণে এটার
স্টেবিলিটিটা মানে ডিগ্রেড হতে পারে বা বিভিন্নভাবে কেমিক্যালি রিয়েক্ট করতে পারে, সেটাকে এনক্যাপসুলেশন করতে হবে বা অন্য কোনো ভাবে প্যাসিভেট করা লাগতে পারে, চার্জ রিকম্বিনেশন হতে পারে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে, যেহেতু এটা স্মল সাইজ অফ দ্য কোয়ান্টাম ডট, আর সেই স্মল সাইজের কারণে এখানে কিন্তু অনেকগুলো ইন্টারফেস ক্রিয়েট হবে। একটা কোয়ান্টাম ডট থেকে যখন একটা কোয়ান্টাম ডটে যখন সে যাবে, তখন সে কিন্তু ইন্টারফেস পাবে। তো ইন্টারফেস গুলাতে আসলে রিকম্বিনেশন হওয়ার চান্স থাকে। সো এখানে আসলে আনলেস এটা প্রপারলি ম্যানেজ করা হয়। আচ্ছা, আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে এটা লোয়ার মোবিলিটি। তো এই লোয়ার মোবিলিটির কারণে যেটা হচ্ছে, যেহেতু এটা আসলে একটা কোনো একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল, মানে একটা সিঙ্গেল ইয়া তো না, এটা বিভিন্ন কোয়ান্টাম ডটের কি থাকে, একটা কম্বিনেশন হিসাবে থাকে, ল্যাটিসের মতো, সুপার ল্যাটিসের মতো থাকে। সো এখানে আসলে দেখা যাবে যে চার্জ ট্রান্সপোর্টটা বাল্ক সেমিকন্ডাক্টর চেয়ে অতটা এফিসিয়েন্ট নাও হতে পারে। ঠিক আছে, এখন কোয়ান্টাম ডট সোলার সেলে বিভিন্ন ভেরিয়েশন থাকতে পারে। টেন্ডেম কোয়ান্টাম ডট সোলার সেল হতে পারে। যেমন এখানে এখানে আসলে আমরা বিভিন্ন কোয়ান্টাম ডটকে, যেগুলো হচ্ছে বিভিন্ন ব্যান্ড গ্যাপের, তাদেরকে আমরা লেয়ার বাই লেয়ার, যেটা আমরা টেন্ডেম সোলার সেলে, কনভেনশনাল টেন্ডেম সোলার সেলে দেখাইছি, সেরকম হতে পারে। একটা হচ্ছে কোয়ান্টাম ডট সেন্সিটাইজ সোলার সেল হতে পারে, যেমন হচ্ছে ডাই সেন্সিটাইজ সেলের মতো। তাহলে কোয়ান্টাম ডটস আর ইউজ টু সেন্সিটাইজ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, মানে একটা সেমিকন্ডাক্টরের উপরে কোয়ান্টাম ডট বসাই দিব আমরা। তাহলে কম্বাইনিং দ্য বেনিফিটস অফ বোথ টেকনোলজি হতে পারে। পেরোক্সাইড কোয়ান্টাম ডট হতে পারে। পেরোক্সাইড ম্যাটেরিয়াল গুলোকে আমরা কোয়ান্টাম ডট স্ট্রাকচার হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, এটা আমরা এই যে যেমন একটা নিচে একটা ইয়া দেখাবো। একটা হচ্ছে যে কলোইডাল কোয়ান্টাম ডটস। তাহলে কলোইডাল হচ্ছে যে সলিউশন প্রসেস কোয়ান্টাম ডটস, যেটা হচ্ছে আমরা বিভিন্ন সাইজের, বিভিন্ন সাইজ গুলা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, সাইজের ইয়াটা, মানে একটা মেটেরিয়ালের ভিতরে তো বিভিন্ন রকম সাইজের কোয়ান্টাম ডট থাকতে পারে। হ্যাঁ, এটা হতে পারে একটা। আচ্ছা, এটা একটা পেপার এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি যে ফ্লেক্সিবল এন্ড এফিশিয়েন্ট পেরোক্সাইড কোয়ান্টাম ডট সোলার সেল বাই হাইব্রিড ইন্টারফেশিয়াল স্ট্রাকচার। এটা আপনি একটু পড়ে দেখতে পারেন। ঠিক আছে, এটা কি বলছে, কিভাবে করছে। আরেকটা হতে পারে ন্যানো ওয়্যার সোলার সেল। আচ্ছা, ন্যানো ওয়্যার সোলার সেলটা কি? এটা একটা হলো একটা ন্যানো ওয়্যার, মানে ওয়্যার মানে আমরা মেটেরিয়ালটাকে গ্রোথ করবো লো ডিমেনশনাল। লো ডিমেনশন মানে হচ্ছে এটা কিন্তু ন্যানো ওয়্যার মানে কি, এটা 1D। সো এদের একটা, এটা একটা ফরেস্টের মতো থাকবে, একটা এরে থাকবে, যেটা গ্রোথটা হবে না ওয়্যার, ন্যানো ওয়্যার টাইপের। এখানে জাংশনটা বিভিন্ন ডিরেকশনে হতে পারে। রেডিয়াল ডিরেকশনে হলে এই যে এখানে ভিতরে ইনার ন্যানো ওয়্যারের পার্টটা হবে হচ্ছে পি টাইপ, আউটার আউটার সেকশনটা হবে এন টাইপ, এরকম হতে পারে। ঠিক আছে, এটার সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে যে এটা চার্জ সেপারেশনটা রেডিয়ালি হবে। চার্জ সেপারেশনটা রেডিয়ালি হলে যেদিক থেকে চার্জটা আসতেছে সে ওদিক থেকে দেখতেছে যে এখানে একটা জাংশন আছে রেডিয়াল হতে, এটা ইজিলি চার্জ সেপারেশনটা হবে এবং এটা ডিফেক্ট টলারেন্সটা বাড়বে। আরেকটা সুবিধা হচ্ছে যে যেহেতু এটা পিরিয়ডিক স্ট্রাকচার, তো এখানে এক্সিলেন্ট লাইট ট্রেপিং হবে, মানে একটাতে অ্যাবজর্ব হলে না হলে সে এখান থেকে বেরোয়ার পরে আবার আরেকটা নেওয়ার পাবে। তো এভাবে লাইট ট্রেপিং হবে এবং এটা অ্যাবজর্পশনটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা যেটা স্ট্রাকচার হতে পারে, এটা হচ্ছে এইভাবে হতে পারে। এখানে লাইটটাকে আমরা উপর থেকে ফেলবো। ঠিক আছে, ইনক্রিজ রিডিউস, এটা রিফ্লেকশনটাকে রিডিউস করবে, অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করবে। এক্সিয়াল জাংশন, এটাকে রেডিয়াল জাংশন বলা হচ্ছে, এটাকে একটা এক্সিয়াল জাংশন বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা হতে পারে যেটা, সেটা হচ্ছে সাবস্ট্রেট জাংশন, মানে সাবস্ট্রেটটা একটা এন টাইপ আর টোটাল ন্যানোয়ারটা অন্য একটা পি টাইপ বা অন্য একটা মেটেরিয়াল, এই এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে যে যে benefits of the nanowire geometry, a periodic arrays of nanowires with radial junction maintains all the advantages including reduced reflection, extreme light trapping, radial charge separation, relaxed interface strain। ইন্টারফেস ট্রেনও হতে পারে, সেই ইন্টারফেস ট্রেনটা কমবে, সিঙ্গেল ক্রিস্টালাইন সিনথেসিস অন ন্যানো অ্যাপেক্সিয়াল সাবস্ট্রেট। আচ্ছা, আর অ্যাপ্রিটিক্স যে axial junction lose the radial charge separation benefit but keep the others। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়াল, এক্সিয়াল জাংশনটা হচ্ছে রেডিয়াল চার্জ সেপারেশন ছাড়া বাকি সব অ্যাডভান্টেজ তার থাকবে যেটা রেডিয়াল জাংশনে ছিল। আচ্ছা, সাবস্ট্রেট জাংশনের ক্ষেত্রে যেটা হবে, এটা ইট ল্যাক্স দ্য রেডিয়াল চার্জ সেপারেশন বেনিফিট অ্যান্ড ক্যান নট বি রিমুভ ফ্রম দ্য সাবস্ট্রেট। আচ্ছা, তো এটাকে আবার রিমুভ করা যাবে না সাবস্ট্রেট থেকে। ঠিক আছে, এটা বিভিন্ন জাতীয় দেখেন এবং এখানে কিছু অ্যাবজর্পশন প্যাটার্ন দেখানো আছে। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট, ডানা হচ্ছে সিমুলেশন। ওয়েভলেন্থের রেসপেক্টে তার অ্যাবজর্পশন দেখানো হয়েছে, ন্যানোকোন, ন্যানো ওয়্যার, থিন ফিল্ম, বিভিন্ন স্ট্রাকচারের জন্য। আর এখানে তার করেসপন্ডিং অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ডিপেন্ডেন্সটা দেখানো আছে। এটা সম্ভবত কোনো একটা স্পেসিফিক ওয়েভলেন্থে দেখানো আছে, এই যে 488 ন্যানোমিটার। এটা আপনারা পড়তে পারেন এই পেপারগুলা। তারপর এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা পিবি ম্যাগাজিনে যেতে পারেন। পিবি ম্যাগাজিন হচ্ছে একটা অনলাইন ম্যাগাজিন, এরা সবসময়, বা এখানে একটা সিএনএন বিজনেস বা পিবি ম্যাগাজিন এরকম অনেক মানে নতুন স্টেট অফ দা আর্ট সোর্সের রিসার্চ গুলোকে তারা হাইলাইট করে, ওগুলাতে আপনারা দেখতে পারেন। তারপরে এখানে
লাস্টে যে দুইটা দেখাবো এটা হচ্ছে কনসেন্ট্রেটেড ফটোভোলটাইক্স। কনসেন্ট্রেটেড না, এটা হচ্ছে, হ্যাঁ, এটা এটা হচ্ছে সিক্স জাংশন একটা সোলার সেল। গ্রাজুয়ালি এটা উপর থেকে নিচে দিকে আসছে 3-5 ম্যাটেরিয়াল দিয়ে। এবং এই সিক্স জাংশন সোলার সেলের পারফরমেন্সটা এখানে দেখানো হচ্ছে। এখানে দেখেন মাঝখানে কিছু স্ট্রেন চলে আসছে। কারণ এই যে গ্রাজুয়ালি যখন আমি ল্যাটিসটাকে ম্যাচ করতে যাচ্ছি, এটা কিন্তু ট্যান্ডেম সেলে একটা কি ইস্যু, ল্যাটিস ম্যাচিং করা। সো ল্যাটিস ম্যাচিং না করতে পারলে আপনার একটা হাই স্ট্রেন চলে আসবে। হ্যাঁ, এক্সিয়াল স্ট্রেন বা এক্সিয়াল স্ট্রেন চলে আসবে। তো এই স্ট্রেন গুলোর কারণে কিন্তু আপনার ইলেকট্রন ট্রান্সফার প্রপার্টি বা ডিফেক্ট ক্রিয়েট হবে, প্রপার্টি ক্রিয়েট হবে। সো কারেন্ট ম্যাচিং তো একটা ইলেকট্রিক্যাল একটা রিকোয়ারমেন্ট আছে, সেক্ষেত্রে মেকানিক্যালের দিক থেকে আপনার এই যে এই স্ট্রেনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, ল্যাটিস ম্যাচ না হলে। তো এটা আপনার এই পেপারটা পড়ে দেখেন, এরা বেশ ভালো এফিসিয়েন্সি ক্লেম করছে, 47.6%। এখানে আসলে খুব একটা কিছু বলার নাই, এগুলো আপনার দেখেন। আর এটা হচ্ছে ট্রিপল জাংশন, এটা টেরেস্ট্রিয়াল হচ্ছে M1.5 এ দেখাইছে 39.5%। আর স্পেস মানে M0 তে 34.2%। ঠিক আছে, এটা কোয়ান্টাম ওয়েল স্ট্রাকচার। তো এখানে গ্যালিয়াম আর্সেনাইড আছে, তারপরে কোয়ান্টাম ওয়েল আছে। তারপরে এটা বোধহয় সিজিবিটা কি, আচ্ছা এটা একটু আপনারা পড়ে দেখেন। হ্যাঁ, আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে আমরা আরেকটা যেটার কথা বলবো, এটা হচ্ছে থার্মিওনিক সোলার সেল। এটা আমার পিএইচডি ওয়ার্ক একটা। আচ্ছা, এটা হচ্ছে আসলে আমরা এতদিন পর্যন্ত যা পড়ছি এগুলো সবই চেষ্টা করতেছিলাম ফটোভোল্টাইক এফেক্টে। ঠিক আছে, এখন আমরা এটা ফটোভোল্টাইক না, আমরা এমন একটা টেকনিকের কথা দেখবো যেটা হচ্ছে আসলে এই যে থার্মালাইজেশন লসটা কেন হচ্ছে। কারণ হচ্ছে এই যে ইলেকট্রন চাচ্ছে কি করতে। আপনারা যদি একটু ফান্ডামেন্টালি দেখেন, এটা বেশ থট প্রভোকিং একটা কনসেপ্ট যে কিভাবে এটা হয়। দেখেন, আমরা ধরেন আমার এই যে এটা হচ্ছে কাট অফ, ধরেন এটা এটা হচ্ছে আমার কাট অফ ব্যান্ড। এর উপরে যে ইলেকট্রনের ফোটনের এনার্জি আছে সেটা আমরা ইউজ করতে পারতেছি না, কারণ আমার এই ব্যান্ড গ্যাপের উপরে যাই আছে সেটা থার্মালাইজ হয়ে যাচ্ছে, হিট হচ্ছে। তার মানে হিটটা আমার ভালো না ফটোভোল্টাইকের জন্য। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যে আমার এমন একটা সোলার সেল টেকনিক আছে যেটা আসলে হিট ছাড়া কাজই করবে না, মানে হিটই তার দরকার, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে থার্মিওনিক সোলার সেল। আচ্ছা, থার্মিওনিক আপনার মধ্যে রিচার্ডসন দুশম্যান ল পড়ছেন কিনা জানি না, এটা পড়ার কথা। শর্টকি জাংশনের ক্ষেত্রে আপনারা থার্মিওনিক তো পড়ছেনই। যে শর্টকি জাংশন আসলে কি হয়, শর্টকি জাংশনে যেটা হয় যে একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়, তাই না? এই শর্টকি জাংশনে যেটা হয়, দেখেন, শর্টকি জাংশন ধরেন আপনি একটা মেটাল সেমিকন্ডাক্টর জাংশন যদি ক্রিয়েট করেন, এরকম একটা ব্যারিয়ার ক্রিয়েট হচ্ছে। আমি ইলেকট্রনটাকে কিন্তু এই ব্যারিয়ারে ওভারকাম করে এদিকে যেতে হবে, ইলেকট্রনটাকে এদিক থেকে যেতে গেলে ব্যারিয়ার ওভারকাম করে যেতে হবে। তো যখনই সে একটা ব্যারিয়ার দিয়ে যাবে সেটা হচ্ছে একটা থার্মিওনিক ইমিশন বলা হয়। আচ্ছা, থার্মিওনিক ইমিশনটা নর্মালি যেটা বোঝায় যে আমরা একটা ইলেকট্রনকে যদি একটা ম্যাটেরিয়াল থেকে বের করে আনি, ফিজিক্যালি বের করে আনি, ঠিক আছে, তার মানে তাকে তার ওয়ার্ক ফাংশন ওভারকাম করে ম্যাটেরিয়াল থেকে বের করে আনবো, এটাকে আমার কি বলা হয়, থার্মিওনিক ইমিশন। ঠিক আছে, আচ্ছা, তো এই থার্মিওনিক ইমিশন প্রসেসটা তাহলে একটা বেশ হাইলি এনার্জেটিক প্রসেস। কারণ ইলেকট্রনটাকে তার ম্যাটেরিয়াল থেকে বের করে আনতে গেলে তাকে অনেক এনার্জি দিতে হবে। সো এখানে আমরা যে সোলার সেলটার কথা বলতেছি, এই সোলার সেলটা এভাবেই কাজ করে যে প্রথমে হচ্ছে কি থাকবে, এখানে একটা ইমিটার থাকবে, যেটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর, এটা একটা সেমিকন্ডাক্টর। কিন্তু সে যেটা করবে যে কনসেন্ট্রেটেড সানলাইট আছে, কনসেন্ট্রেটেড সানলাইট মানে ফোটন গুলো সে অ্যাবজর্ব করবে। কোন ফোটনকে অ্যাবজর্ব করবে? তার ব্যান্ড গ্যাপের চেয়ে বেশি যেটা, সেটাকে অ্যাবজর্ব করবে। ঠিক আছে, এখন ফোটনকে সে যখন অ্যাবজর্ব করবে তখন সে কি হবে, এবং নর্মালি এইটা হয় পি টাইপ, এই ইমিটারটা হবে পি টাইপ ম্যাটেরিয়াল। তো সে যখন ফোটনটাকে অ্যাবজর্ব করবে সে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে আগের মতোই। এবং যেহেতু সে পি টাইপ ম্যাটেরিয়াল, এবং এটা যদি হাই ইনজেকশন লিমিটে না থাকে, তাহলে নর্মালি হোলের অ্যামাউন্ট আগের মতোই থাকবে, কিন্তু ইলেকট্রনের অ্যামাউন্ট কি হবে, অনেক চেঞ্জ হয়ে যাবে। কারণ ইলেকট্রন তো আগে এখানে অল্প ছিল, এখন আপনি ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করছেন, ইলেকট্রন অনেক বেড়ে গেছে। তো ইলেকট্রন বাড়লে কি হবে, তাহলে হোলের কোয়াজি ফার্মি লেভেলটা আগের মতোই থাকবে, ইলেকট্রনের কোয়াজি ফার্মি লেভেলটা আগের চেয়ে বাড়বে। এখন প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ভিতরে কি থাকে, একটা থার্মাল ডিস্ট্রিবিউশন থাকে অফ ইলেকট্রন পপুলেশন। তার মানে আমরা যদি বলি যে একটা ইলেকট্রন পপুলেশনের থার্মাল ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি, যে এরকম, যে আপনি যদি দেখেন যে এনার্জি রেসপেক্টে যদি আপনি দেখেন, তাহলে এই পপুলেশনটা অনেকটা এইভাবে একটা টেইল ক্রিয়েট হয়, একটা থার্মাল টেইল, হাই এনার্জি টেইল। তার মানে ইলেকট্রন যত উপরের দিকে যাবেন আপনার এই ইলেকট্রনের প্রবাবিলিটি কমতে থাকবে এবং ডিস্ট্রিবিউশনও কমতে থাকবে। এখন আপনি কি করছেন, এবং এখানে একটা মাঝখানে একটা প্রবাবিলিটি লেভেল আছে, ফার্মি লেভেল, যেটা হচ্ছে আমার হাফ, মানে প্রবাবিলিটি হাফ ইলেকট্রন পাওয়ার। এখন দেখেন আপনি এখানে দুইটা কাজ করতেছেন, এখন তাহলে আমার ওয়ার্ক ফাংশনটা আমরা কিভাবে ডিফাইন করি।
ফার্মি লেভেল থেকে ভ্যাকুয়াম লেভেল। ঠিক আছে, ফার্মি লেভেল থেকে ভ্যাকুয়াম লেভেল হচ্ছে আমার ওয়ার্ক ফাংশন। এখন আপনি যদি এই কোয়াজি ফার্মি লেভেলটাকে উপরে দিকে নিয়ে যান, এখানে কি করলেন? আগে তো আগে ইলেকট্রনের কোয়াজি ফার্মি লেভেলটা ছিল, মানে ফার্মি লেভেলটা ছিল নিচে। ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হওয়ার পরে কি হলো? ইলেকট্রনের কোয়াজি ফার্মি লেভেল কই চলে আসলো? উপরে চলে আসলো। তাহলে ইলেকট্রন যে এখন এসকেপ করবে, ইলেকট্রন এসকেপ করার সুবিধা কি? তার ইলেকট্রনকে আগে সে এসকেপ করার সুবিধা হয়ে যাবে। কারণ হচ্ছে এখন তো তার, সে দেখবে তার ওয়ার্ক ফাংশন কমে গেছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি সোজা কথা হচ্ছে যে এই সেলটা কাজ করে এভাবে যে সে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে। ব্যান্ড গ্যাপের উপরে যে কোনো ফোটন হোক, ব্যান্ড গ্যাপ থেকে বেশি হলে সে ফোটনটা অ্যাবজর্ব করে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে। এবং এই ইলেকট্রন গুলা তার এক্সেস এনার্জি এখানে সে থার্মালাইজ করবে। থার্মালাইজ করার পরে তাহলে সে কি করবে? তাহলে থার্মালাইজ যেহেতু হচ্ছে, তাহলে সে হিটেড হবে, তার টেম্পারেচার বাড়বে। তার টেম্পারেচার যত বাড়বে, দুইটা ভাবে এখানে আপনার সুবিধা হবে। একটা হচ্ছে টেম্পারেচার যত বাড়বে আপনার এই থার্মাল পপুলেশনটা, এই যে লো লো হাই এনার্জি টেলটা, এটা উপরে এটা মোর ব্রডেন হবে, এটা মোর ব্রডেন হবে। এবং একই সাথে আরেকটা যেটা হবে যে এই যে আমার কোয়াজি ফার্মি লেভেলটা যে এখন উপরের দিকে উঠে গেছে, তো এই কোয়াজি ফার্মি লেভেল উপর দিকে ওঠার কারণে এটা কি হবে? ওয়ার্ক ফাংশনটা, এফেক্টিভ ওয়ার্ক ফাংশনটা কমে যাবে। তো তখন আমার জন্য যে সুবিধাটা হবে, এটা থার্মিওনিক ইমিশনটা কিন্তু কি হবে? ইজি হয়ে যাবে। এবং থার্মিওনিক ইমিশন ইজি হয়ে গেলে তাহলে ইলেকট্রনটা কি করবে? এখান থেকে ইজিলি এখান থেকে ইমিট হবে। ইমিট হওয়ার পরে সে এই ভ্যাকুয়াম গ্যাপ থাকবে, সে ভ্যাকুয়াম গ্যাপের ভিতর দিয়ে পাস হয়ে চলে আসবে। এই ভ্যাকুয়াম গ্যাপের ভিতর দিয়ে পাস হয়ে চলে আসার পরে সে কালেক্টরে থার্মালাইজ হয়ে কালেক্টরে কালেক্ট হবে। কালেক্টরের ভিতর দিয়ে বা অ্যানোডে কালেক্ট হওয়ার পরে সে বাইরে এদিক দিয়ে লোডের ভিতর দিয়ে ফ্লো হয়ে আবার সে ইমিটারে চলে আসবে। তাহলে এই সেলটা কাজ করে হচ্ছে থার্মিওনিক ইমিশনের উপরে। ঠিক আছে, এখানে কিছু চ্যালেঞ্জ আছে, যেমন স্পেস চার্জ এফেক্ট আছে, যে ইলেকট্রন গুলো যখন এখানে থাকতেছে তখন তারা কুলম্বিক রিপালশনের কারণে একটা স্পেস চার্জ ক্রিয়েট করে। এই ব্যাপারটা আমি আপনাদেরকে দিছি, এখানে আপনারা পড়ে দেখতে পারেন। হ্যাঁ, এটা নিয়ে আমি খুব একটা কিছু বলতেছি না, কারণ যেহেতু এটা এই টপিকের মধ্যে ফটোভোল্টাইক যদিও ব্রড টপিকে পড়ে, কিন্তু আপনাদের তো আমি আসলে ফটোভোল্টাইকে পড়াইছি। তো থার্মিনিকের উপরে আমি আপনাদের ওরকম ফান্ডামেন্টাল কোনো লেকচারও নিয়ে নিই, কিন্তু এটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আর এখানে আপনাদের ইয়াটা সম্ভবত কোথায় গেল আমার? আচ্ছা, এখানে এই যে ফাইল সেকশনে গেলে আপনার একটা জিনিস দেখবেন, লিটারেচার ফর ফার্দার লার্নিং। হ্যাঁ, এখানে আমি কিছু ইনোভেটিভ টাইপের কিছু সোলার সেলের পেপার দিয়ে দিচ্ছি। এগুলো তো শেষ হবে না কখনো, অনেক পেপার আছে, তো এখান থেকে আপনারা দেখতে পারেন। আচ্ছা, তাহলে অনেক কথাই বলা হলো। তাহলে এখন যেটা হচ্ছে, আচ্ছা যাই হোক, তো এটার এফিসিয়েন্সি অ্যারাউন্ড 25%, 20% হতে পারে। বাট এটার পটেনশিয়ালি এটা কার্নট এফিসিয়েন্সি, বা এটা এটা কিন্তু কোনো ধরনের, এটা কিন্তু শক্লিগোজা লিমিটের সাথে রিলেটেড না। ঠিক আছে, এটা সিঙ্গেল গ্যাপ দিয়ে আপনি শক্লিগোজার, এবং এটার সুবিধাটা হচ্ছে আপনি এটা সিঙ্গেল ব্যান্ড গ্যাপ দিয়ে 85% যে লিমিটটা আছে, থিওরিটিক্যালি আপনি এখানে যেতে পারেন। কারণ এটা ওই মেকানিজমে কাজই করে না। ফটোভোল্টাইক যে মেকানিজমে কাজ করে, এটা ওই মেকানিজমে কাজ করে না। সো এটার ওই শক্লিগোজার লিমিট বলে কিছু নেই। এটা সিঙ্গেল জাংশন দিয়ে আপনি চাইলে শক্লিগোজার লিমিট ইজিলি ক্রস করতে পারবেন। ইজিলি না, মানে করা থিওরিটিক্যালি করা পসিবল, ইজি হয়তো না। এবং স্টিল এটা এখন আসলে এটা খুবই আর্লি স্টেজে আছে, কনসেপচুয়াল ডিভাইস। বাট এটা হতে পারে। ঠিক আছে, এটা একটা আলাদা একটা প্রসেস হতে পারে। যাই হোক, আচ্ছা তাহলে আমার মনে হয় আমরা এই লেকচারটাও শেষ করে ফেললাম। তো আজকের লেকচারটা আসলে খুবই ওভারহেলমিং ছিল, কারণ আমার জন্য ওভারহেলমিং ছিল বানানো। কারণ আসলে অনেক রকম সোলার সেল আছে এবং এগুলো প্রত্যেকটার জন্য একটা জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়াটাই অনেক কঠিন। তো যাই হোক, আমার মনে হয় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যতটুকু পসিবল। তো আমার মনে হয় আপনারা এখান থেকে কিছু ইন্টারেস্টিং হলেও আপনাদের ইন্টারেস্ট গ্রো করছে, বা আপনারা হয়তো কিছু জানলেন। এখন আপনাদের কাজ হচ্ছে আসলে এই কোর্স তো এখানেই শেষ। এরপরে আপনারা যেহেতু এখন আপনাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং হলো ফটোভোল্টাইক সেলের, এখন আপনারা চাইলে এটাতে ফার্দার স্টাডি করতেও পারেন, রিসার্চ করতেও পারেন যদি চান। তো এখন আশা করি আপনার ফান্ডামেন্টাল অফ সোলার সেল কি কিভাবে কাজ করে, কি কি লিমিটেশন আছে, ফান্ডামেন্টাল লিমিটেশন, প্র্যাকটিক্যাল লিমিটেশন, কিভাবে এটা ইমপ্রুভ করা যায়, স্টেট অফ দ্য আর্ট টেকনিক গুলা কি কি, এগুলো আপনারা হয়তো জানলেন। ঠিক আছে, আচ্ছা এখন আসল কথায় আসি। এগুলো তো আমার পক্ষ থেকে আমার কাজ শেষ, এখন আপনাদের কাজটা কি? অনেকে হয়তো খুবই কেয়ারলেসলি ক্লাস করতেছেন।